আচমকা আনিকার কোমর পেঁচিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল আয়মান। আনিকা হকচকিয়ে যায়, ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক নজর বোলালো। কেউ যদি দেখে নেয়, না এদিকে কেউ নেই, আর আগুনের এদিকটায় কোনো খেয়াল নেই। সে ওদের দিকে পিঠ করে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। আনিকা রাগান্বিত চোখে যায়। আয়মান টপাটপ আনিকার গালে চুমু খায়। আনিকা হতভম্ব হয়ে গেল। তেজি স্বরে ঠোঁট নেড়ে কিছু বলতে উদ্যত হলো, পারল না। আয়মান তার ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট দ্বারা ছুঁয়ে দিল। আনিকা দীর্ঘশ্বাস ছেড়ে ভোতা মুখিয়ে দাঁড়িয়ে রইল। আয়মান ঝুঁকে আসে, কোমরে রাখা হাতের বন্ধন দৃঢ় করল। মিটিমিটি হেসে আনিকার কানের পিঠে মুখ গুজে টিটকারি মেরে হিসিয়ে বলে ওঠে, এত ভাব নিচ্ছ কেন ডার্লিং? এঙ্গেজমেন্টের দিন যখন বলেছিলাম আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট করব না, তখন তোমার মুখটা দেখার মতো হয়েছিল। তুমি তো কান্না করে ফেলেছিলে। আমাকে পছন্দ যদি নাই করবে, তাহলে সেদিন তোমার চোখে আমার জন্য বেদনার একরাশ অবিশ্বাস আর অভিমানের জল দেখতে পেতাম না। তুমি ভয় পেয়ে গিয়েছিলে আমার যদি এঙ্গেজমেন্ট না করি তোমাদের মর্যাদা যাবে, সাথে তোমার মনে আমার জন্য যে বিন্দু বিন্দু ভালোবাসা ভালো লাগার পাহাড় গড়ে উঠেছিল সেই মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। যাকে ভালোবেসেছে তার চোখের ভাষা যদি বুঝতেই না পারি, তাহলে কি? আনিকা এবার সরাসরি আয়মানের চোখে চোখ রাখল। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল কিয়ৎকাল। লম্বা শ্বাস টেনে ভারীক্ষে গলায় জানায়, আমি ভয় পাই আয়মান, ভালোবাসতে নয়, ধোঁকা খেতে। আমার মা নেই, বাবাই আমার সব। আমি জানি না বাবা আপনাকে কখন কিভাবে পছন্দ করেছে। বাবা যে আপনার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হবে সেটা কোনো কালেই ভাবিনি। এঙ্গেজমেন্টের দিন ওনার চোখে কিছু প্রাপ্তির খুশি দেখেছিলাম। এদিকে আপনিও অজান্তে আমার মনে জায়গা করে নিয়েছিলেন। সেই জন্য সেদিন আপনার বলা কথার বড় রকমের হোঁচট খেতেছিলাম আমি। ভাবলাম হয়তো আপনি কপাল ফাটানোর জন্য প্রতিশোধের স্পৃহায় আমার সঙ্গে এতদিন নাটক করছিলেন, তাই কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। আয়মান তর্জনী স্পর্শ করল আনিকার ঠোঁটে। যত্ন নিয়ে কপালে দৃঢ়ভাবে আদুরে চুমু এঁটে দিল। মাথাটা বক্ষে চেপে ধরে শান্ত গলায় বলল, আমি স্বীকার করছি অনেক মেয়েদের সাথে ফ্লার্টিং করেছে, বাট তোমার সঙ্গে নয়। আর নাটক, আমি তোমাকে কিছু করতে চাইলে সরাসরি করতে পারতাম, নাটক করার প্রয়োজন পড়তো না। তোমাকে আমি হৃদয়ের গহীন থেকে অনুভব করেছি। আমার মন তোমাকে ভালোবাসতে চেয়েছে, তাই তোমাকে ভালোবেসেছে। হাতছাড়া হওয়ার আগে ডিরেক্টলি বিয়ে। আনিকা মাথা তুলে চায় ছলছল চোখে চেয়ে বলে, আপনাকে ভালোবাসি শব্দটা কখনো বলতে পারবো নাকি জানি না, তবে আমি আপনাকে চাই। আমার জীবনের প্রতিটা মুহূর্তে আপনাকে পাশে চাই। থাকবেন তো? আয়মান আনিকার ভেজা চোখের পাতায় চুমু খেল, গাল টিপে হেসে আওড়ালো, আরে থাকবো মানে? তুমি থাকতে না চাইলে তোমাকে জোর করে রেখে দেবো। এই জন্মে আয়মান শেখদারে থেকে তোমার মুক্তি নেই ডার্লিং। আয়মানের ঠোঁটে বাঁকিয়ে জবাব দেওয়ার ধরন দেখে আনিকা হেসে উঠল। আলতো চাপড় মারল আয়মানের বাহুতে। আয়মান ঠোঁট কামড়ে হাসে। প্রকৃতি হতে মৃদু মন্দ হাওয়া বইছে। মোমকে পেছন থেকে জড়িয়ে ধরে আগুন ঠায় দাঁড়িয়ে আছে। আগুনের বিহায়া হাত মোমের পেটে বিচরণ করছে। মোমের খোপা বাঁধা চুলগুলো আগুন খুলে দেয় অবলীলায়। পেটে আরেকটু চাপ দিয়ে ঘন কালো চুলে মুখ ডুবিয়ে দিল। আগুনের শীতল হাতের সংস্পর্শে মোমের শরীর কেঁপে ওঠে। আগুন লম্বা শ্বাস টেনে চুলের ঘ্রাণ নাসারন্ধে টেনে নিয়ে কণ্ঠে মাদকতা মিশিয়ে ডাকল, কোমলমতি। আগুনের হাতের উপর হাত রেখে আস্তে করে মোম উত্তর দেয়, তোমার মাঝে কি এমন আছে যার জন্য বেশি সময় ধরে আমি তোমার থেকে দূরে থাকতে পারি না? মোম লজ্জা মিশ্রিত নিঃশব্দে মৃদু হাসল। আগুন মাথা নামিয়ে মোমের ঘাড়ে অধর চেপে চুমু খেয়ে শান্ত কণ্ঠে শোধালো, তুমি কি তন্ত্রমন্ত্র জানো নাকি? হ্যাঁ, বাচ্চা একটা মেয়ে, কি জাদু করেছো আমায়? মোমের হৃৎপিণ্ডের কোষগুলো ধরফর করতে লাগলো। রন্ধে রন্ধে ছুটে বেড়াচ্ছে সুখকর অনুভূতি। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আগুন গ্রীবা বাঁকিয়ে মোমের গলায় মুখ গুজে দিল। গলদেশে ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে হাসকি স্বরে বিড়বিড়িয়ে আওড়ালো, আমাকে বশীভূত করার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো?
মোম কথা বলতে পারছে না, কণ্ঠ ফুঁড়ে শব্দ বের হচ্ছে না। আগুনের ঠোঁটের বিচরণে মোমের সর্বাঙ্গে শিউরে উঠছে। দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। যথাসাধ্য উৎকৃষ্টতার বলে নিজের শক্তি প্রয়োগ করে পেট হতে আগুনের হাত ছাড়িয়ে পেছন ফিরে আগুনকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। বুকের ভেতর ড্রিম ড্রিম শব্দ হচ্ছে তার। এই বুঝেই হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসবে। আগুন নিজেও তার কোমল মতিকে আগলে নিল। অগোছালো চুলের ভাঁজে পরপর কয়েকবার চুমু খেলো। মোমকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে সন্ধ্যার হিমশীতল কোমল প্রাণ স্নিগ্ধতায় ভরপুর আবহাওয়া উপভোগ করতে লাগলো। মোমকে নিয়ে আগুন তার নিজস্ব ফ্ল্যাটে ফিরে গিয়েছে। আজকে আগুনের কলেজে ছোটোখাটো একটা অনুষ্ঠান রয়েছে। দুপুরে খাওয়া দাওয়া হবে, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টিচার্স সহ সকল স্টুডেন্টস এবং তাদের কিছু সংখ্যক গার্ডিয়ান থাকবে এই অনুষ্ঠানে। বলা চলে কলেজের টিচার্স ও স্টুডেন্টদের নিয়ে ছোট্ট করে পিকনিকের আয়োজন চলছে। আগুন ভেবেছিল অনুষ্ঠানে থাকবে না, তবে প্রিন্সিপাল স্যার অনুরোধ করায় আর না করতে পারেনি। এমনকি আগুন যখন প্রিন্সিপালকে বলেছিল সে কলেজে যাবে না, তখন মোম আগুনের গলা জড়িয়ে আল্লাহ দিয়ে আবদার করে বলেছে ও যেতে চায়। আগুন তার কোমল মতির কথা ফেলতে পারেনি, সেজন্য রাজি হয়ে গিয়েছিল। অগত্যা ইচ্ছে না থাকা সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত হতে হয়েছে। সাথে করে নিয়ে এসেছে মোমকে। কলেজে আসার কথা শুনে মোম খুব খুশি হয়েছিল। ঘোরাঘুরি করতে মোমের বেশ ভালোই লাগে। দুপুরের তেজি গরম সূর্য মাথার উপর তির্যকভাবে জেঁকে বসেছে। রোদ্দুরের চোরাবালি চিকচিক করছে। কলেজ ক্যাম্পাসের ছোট ছোট ঘাস ফুলগুলো নেতিয়ে পড়েছে। পুকুরের টলমল পানি সূর্যের কিরণে ঝলমলিয়ে উঠছে। কলেজের মাঠের এক সাইডে মধ্যবিস্তর জায়গা নিয়ে তেরপাল টাঙানো হয়েছে। দেখতে অনেকটা তাঁবুর মতো লাগছে। রোদের প্রখরতা থেকে বাঁচতে এবং স্টুডেন্ট গার্ডিয়ানদের বসার জন্য এটি টাঙানো হয়েছে। লাইন ধরে সরল রেখাভাবে চেয়ার পাতা রয়েছে ভেতরে। প্রিন্সিপাল স্যারের কক্ষের সম্মুখে বাম দিকে অনেকটা জায়গা নিয়ে উঁচু করে পাকাপোক্ত ইট সিমেন্টের তৈরি ফাঁকা জায়গা রয়েছে। সেখানে মঞ্চ বানানো হয়েছে। এখানে সম্মানিত ব্যক্তিবর্গ ও টিচার্সরা বসবেন। মঞ্চটা জাঁকজমকপূর্ণ করে সাজানো গোছানো হয়েছে। লাইব্রেরিতে আরও অনেক টিচার্সদের মাঝে বসে আছে আগুন মোম। বরাবরের মতন বাকিদের নজর এই দম্পতির ওপর। সোনারগাঁও ঘুরতে গিয়ে এখানকার অনেকের সাথেই টুকটাক কথা বলার দরুন মোম তাদের সঙ্গে অনেকটা সহজ হয়ে গিয়েছে। তাই আজকে তাদের সাথে কথা বলতে তেমন অস্বস্তি অনুভব হচ্ছে না। মন খুলে উচ্ছ্বাস সমেত হাসি মুখে কথাবার্তা বলছে। যদিও তেমন বেশি কিছু বলছে না, তবে অল্প বিস্তর কথা বলে চলেছে তাদের সঙ্গে। আগুনের এক কলিগ রসিকতা গলায় জিজ্ঞেস করল, তো আগুন সাহেব, বিবাহিত দিনকাল কেমন কাটছে আপনার? আগুন মোমের দিকে এক পলক তাকায়, অতপর মুচকি হেসে বলল, অসম্ভব ভালো। সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। বিনিময়ে আগুন পুনরায় মৃদু হাসি উপহার দিল। কলিগ আবার বলে উঠল, আপনার ভরা কপাল স্যার, এত সুন্দরী ছোট্ট রমণীকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছেন। ভাবি কত চমৎকারভাবে নিজেকে আপনার সঙ্গে মানিয়ে নিয়েছে। সাধারণত অল্প বয়সী মেয়েরা সব কিছু বুঝতে পারলেও এতটা ম্যাচিওর হয় না, কিন্তু আপনার ওয়াইফ কত সহনশীল ম্যাচিওর মানুষ। আপনাদের দুজনের জুটি খুব ভালো মানিয়েছে। কলিগের কথায় মোম কিঞ্চিত লজ্জা পেল। আর চোখে আগুনকে একবার দেখে নিল। তার ভাবভঙ্গি স্বাভাবিক। মোম নজর ফিরিয়ে নেয়, মাথা নিচু করে চুপ করে থাকলো। আগুন উত্তরে জানায়, ধন্যবাদ। যেখানে উপরওয়ালা নিজে আমাদের একসঙ্গে থাকা নির্ধারণ করে দিয়েছেন, তখন দুজনকে মানাবে না তো কী করে হয়? কলিগ শব্দ করে হেসে উঠল, উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো, বিয়ে করে আপনারা বেশ পরিবর্তন হয়েছেন স্যার। আগে তো এত কথা বলতেন না কারো সাথে। কেউ কিছু জিজ্ঞেস করলে ছোট করে হ্যাঁ এরকম উত্তর দিতেন, আর এখন কথার বান ছুটে গিয়েছে। ভাবি বুঝি আপনাকে দিয়ে বেশি কথা বলায়? তা তো বলায়, নিজে সারাক্ষণ বক বক করে, সাথে এমন এমন কাজ করে যার দরুন আমাকেও মুখ চালাতে হয়। এ কথার প্রেক্ষিতে মোমের ভীষণ রাগ হলো। সকলের সামনে ছোটখাটো একটা অপমান করে দিল। মোমের মনটা খারাপ হয়ে গিয়েছে। ভোঁতা মুখে চুপ করে বসে রইল। এই কুমড়ো মার্কা লোকটার সঙ্গে আর কোনো কথাই বলবে না মোম। আগুন মুখ কালো করে থাকা মোমের দিকে তাকিয়ে পুনরায় মিহি কণ্ঠে চওড়া হাসি ঠোঁটে টেনে উৎফুল্লতার সমেত বলে উঠল,
তবে আমি আমার তোতা পাখির বকবক নিয়ে দিব্যি সুখে আছি। বরং সে যদি চুপসানো মুখে থাকে তখন আমার একটুও ভালো লাগে না। তাকে চঞ্চল প্রাণবন্ত স্বভাবেই মানায়, মৌনতা তাকে একদম মানায় না। সে গোমরা মুখে থাকলে আমার বুকের বাম প্রকোষ্ঠে সূক্ষ্ম একটা ব্যথা নামক সরল সূঁচ ফুটে, সেটা আমি সহ্য করতে পারি না। শেষের কথাটা গম্ভীর কণ্ঠে আওড়ালো আগুন। মোম আহত চোখে আগুনের দিকে দৃষ্টি তাক করল। আগুনের কথাগুলো পজিটিভভাবে মেনে নিলেই হতো। গোমরা মুখে থাকায় মানুষটা হয়তো গিল্টি ফিল করছে। মোম বুঝতে পেরে মনে মনে নিজেকে নিজেই বকা দিল। আগুন ওয়াশরুমের দরজার বাইরে অবস্থান করছে। মোম ভিতরে আছে, যদিও এদিকটায় এখন কেউ আসবে না, কিন্তু আগুন পূর্বে থেকে সচেতন থাকতে চায়। সেজন্য দরজার পাশে দেয়াল হয়ে হেলান দিয়ে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। মোম বেরিয়ে আসা মাত্র আগুন উদ্বিগ্ন সমেত জানতে চাইল। এখন ঠিক আছো? হঠাৎ এমন হলো কেন? মোম ক্লান্ত মুখে উত্তর দিল, যে ঠিক আছি। আমিও বুঝতে পারছি না কেন এমন হলো, হয়তো গরমের জন্য। তাছাড়া তৈলাক্ত খাবার খাওয়ায়ও এমন হতে পারে, কারণ আমি তৈলাক্ত খাবার একদম খেতে পারি না। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। দুপুরে খাবার খাওয়ার পর মোম যখন সবার সাথে বসেছিল তখন আচমকা পেট গুলিয়ে বমি চলে আসে। মোম তৎক্ষণাৎ মুখ চেপে দৌড়ে বাইরে এসে খোলা মাঠের এক জায়গায় গল গল করে বমি করে দেয়। মোমকে হন্তদন্ত হয়ে বাইরে যেতে দেখে আগুন তুরন্ত বইয়ের পিছু ছুটল। আকস্মিক বমি করতে দেখে আগুন ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে মোমের নিকট পৌঁছে ভরা মাঠের মধ্যে পাচা কোলে তুলে নিয়ে মেয়ে টিচার্সদের রেস্ট রুমে নিয়ে যায়। মাথাটা বুকে চেপে টিস্যু দিয়ে মুখটা মুছে দেয়। বোতল থেকে অল্প একটু পানি খাইয়ে দেয়। ফ্যানের বাতাসেও মোম ঘেমে একাকার। মুখশ্রীতে ক্লান্তি লেপ্টে রয়েছে। বউয়ের এ অবস্থা দেখিয়ে আগুনের বেগতিক অস্বাভাবিক ভাবান্তর। চিন্তায় বক্ষ কোষ্ঠক ধরফর করতে লাগলো। ডক্টর ডাকতে চাইলে মোম বাধা প্রদান করে। কিয়ৎকাল পর মোম নিজেকে একটু স্বাভাবিক সুস্থ মনে করলে আগুনকে জানায় সে ওয়াশরুমে যাবে। তখন আগুন ওকে ধরে ওয়াশরুমে নিয়ে আসে। মোমের কাজ জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে শোধালো, হেঁটে যেতে পারবে নাকি কোলে নিতে হবে? মোম পিটপিট করে তাকায়। মিহিক স্বরে ঠোঁট উল্টে জবাব দেয়, পারবো। আর আপনি সবার সামনে তখন কোলে কেন নিয়েছিলেন? সবাই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, আমার বুঝি লজ্জা করে না? আগুন গম্ভীর কণ্ঠে জানায়, তোমার লজ্জা তোমার কাছে রাখো। আমার বউ অসুস্থ হয়ে পড়েছে আর তুমি আমাকে লোকলজ্জার ভয়ে হাত গুটিয়ে বসে থাকতে বলেছো? যদি সিরিয়াস কিছু হয়ে যেত লোকজন পারতো আমাকে আমার বউ সুস্থ সবল ফিরিয়ে দিতে? পারতো না। তাহলে আমি কেন তারা কি ভাবছে সেটা নিয়ে মাথা ঘামাবো? মোম হাঁ করে পলকহীনভাবে চেয়ে আছে। সে কি বোঝাতে চাইল, আর আগুন তার উল্টোটা বুঝে বসে আছে। স্বাভাবিকভাবে যা বোঝাতে চেয়েছে আগুন সেটা তিলকে তাল বানিয়ে ফেলেছে। বমি করায় মাথা ঘোরাচ্ছে, তাই মোম পাল্টা কিছু বলল না, নয়তো কয়েকটা কড়া কথায় শুনিয়ে দিত। এই লোক সবসময় বাড়াবাড়ি করবে আর মোমকে লজ্জায় ফেলবে। এখন কিছু বললে সেটির প্রেক্ষিতে শত অযৌক্তিক কথাবার্তা খাড়া করে ছাড়বে। তার থেকে মৌনতা বজায় রাখা শ্রেয়। সূর্যের রক্তিম আভা ডুবে গিয়ে গোধূলি বেলা যখন দিন শেষ হতে শুরু করে এবং সন্ধ্যার আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, তবে প্রকৃতি যেন নতুন এক জাদুতে রূপান্তরিত হয়। এই সময়টাতে চারপাশে এক অপূর্ব নীরবতা বিরাজ করে, যা মনকে শান্তি এবং প্রশান্তিতে ভরিয়ে তোলে। যদিও ঋতুভেদে আবহাওয়া সমান থাকে না, ভিন্নতা দেখা যায়। মেয়ের শরীর খারাপ হওয়ার দরুন আগুন বেশিক্ষণ কলেজে থাকেনি। বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার মন মানসিকতা হয়ে ওঠেনি। মোম থাকতে চেয়েছিল, কিন্তু আগুন চোখ রাঙাতেই আর কিছু মুখ ফুরিয়ে বলতে পারেনি। অগত্যা আগুনের কথায় সম্মতি প্রকাশ করে কলেজ থেকে বেরিয়ে এসেছে। কলেজ থেকে বেরিয়ে আগুন কাছাকাছি হসপিটালে গিয়ে একজন মহিলা ডক্টরের কাছে মোমকে নিয়ে গিয়েছিল। মোম ডাক্তার দেখাতে নিষেধ করেছিল, তবে আগুন তার কথা শোনেনি। মোমকে ভালোভাবে চেক করে বর্তমান কন্ডিশন দেখে ডক্টর বলেছেন প্রেশার লো, সেজন্য এমনটা হয়েছে। কিছুদিন রেস্ট নিলে তার স্বাস্থ্যকর খাবার খেলে ঠিক হয়ে যাবে। গাড়ির ভিতর সিটে মাথা এলিয়ে মোম গাল ফুলিয়ে চুপ করে বসে আছে। আগুন হাত বাড়িয়ে মোমের কপালে চেক করল, তাপমাত্রা ঠিকঠাক। আগুন মনে মনে কিছুটা স্বস্তি পেল। মোমের হাতের উল্টো পিঠে চুমু দিয়ে অত্যন্ত শীতল গলায় ডাকল, মোম। মোম নিশ্চুপ, কোনো হেলদোল নেই। আগুন ঝুঁকে আসে খানিকটা, শক্তপোক্ত এক হাত মোমের কোমল গালে ঠেকিয়ে শীতল গলায় প্রশ্ন করল,
বেশি খারাপ লাগছে? মোম ক্ষীণ স্বরে আওড়ালো। চিন্তা করবেন না, বমি করার মাথাটা একটু ঘুরছে, এছাড়া কোনো খারাপ লাগছে না। আগুন শান্ত হতে পারল না, চিন্তা থেকেই যাচ্ছে তার। মোমের কপালে চুমু খেয়ে গাড়ি স্টার্ট দিল। ফ্লাইটে ফেরার রাস্তায় নাইমার হসপিটাল পড়ে। মূলত হসপিটাল পেরিয়ে আগুনকে কলেজে যেতে হয়। হসপিটালের কাছাকাছি আসতেই সেই বৃদ্ধর দেখা মিলল, যাকে আগুন বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আগুন গাড়ি পার্ক করে বৃদ্ধর কাছে আসলো। বৃদ্ধ হসপিটালের গেটের পাশে হাঁটু ভেঙে ধুলোবালির মধ্যে বসে আছে। মোম ভ্রু কুচকে তাকায়, পর মুহূর্তে সেও গাড়ি থেকে নেমে আগুনের পাশে এসে দাঁড়ায়। আগুন কোমর বাঁকিয়ে ঝুঁকে বৃদ্ধকে শোধায়। দাদু, আপনি এখানে কি করছেন? বৃদ্ধ চশমার পাখি ঘোলাটে নয়ন মণি দ্বারা আগুনের দিকে তাকিয়ে হেসে ফেলল। হাত নাড়িয়ে তাকে কাছে ডাকলেন। আগুন আরেকটু বৃদ্ধর কাছে গেল। বৃদ্ধ মৃদুস্বরে জানালেন, ছেলের বউ একটা দুর্ঘটনা পঙ্গু হয়ে গিয়েছে, এই হাসপাতালে ভর্তি হয়েছে। বউয়ের মামা বড়লোক, তাই বাগ্নিকে ভালো হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাচ্ছে। আমি এসেছি নাতি নাতনিদের এক পলক দেখতে, সাথে বৌমাকে একবার দেখে যাব। বৌমা আমার মুখ দর্শন করতে চায় না, আমাকে হাসপাতালের ভিতরে ঢুকতে দিচ্ছে না, সেজন্য দুপুর হতে গেটের বাইরে বসে আছি। আগুন হতভম্ব হয়ে জানতে চাইল, তাই বলে এতক্ষণ ধরে বসে থাকবেন? কষ্ট হচ্ছে না? যাদের কাছে আপনার কোনো মূল্য নেই, কেন তাদের বিপদে বারবার ফিরে আসেন? বৃদ্ধর অক্ষি কোঠরে জমে থাকা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। আগুন আলতো করে তা মুছে দিল, মাথা নাড়িয়ে কাঁদতে নিষেধ করল। তাদের কাছে আমার মূল্য না থাকলেও আমার কাছে তাদের মূল্য অনেক। তারা যতই অস্বীকার করুক, আমি তো তাদের অস্বীকার করতে পারি না। দাদু ভাই, আমি তো ওদের বাবা, বলো। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে গমগমে গলায় বলল, এখানে আর কতক্ষণ বসে থাকবেন? চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। বৃদ্ধ যেতে রাজি হলো না। তার এক কথা, তিনি তাদেরকে একবার দেখে তবেই ফিরে যাবেন। আগুন আর জোর করল না। মুখকে দেখে বৃদ্ধ ঠোঁট প্রসারিত করে হেসে বললেন, ওটা কে রে দাদু ভাই? আগুন ফিচেল হেসে উত্তর দেয়। জি দাদু। বৃদ্ধ ডাকতেই মোম তার নিকট গেল। মোমের মাথায় হাত বুলিয়ে হাস্যোজ্জ্বল মুখে বৃদ্ধ বলে উঠলেন, নাত বউ নাকি? বাড়ি মিষ্টি মেয়ে। দোয়া করি আমার দাদু ভাইয়ের শতটুকি সন্তানের জননী হও। মোম বিষম খেল। অধরের হাসি উবে গেল। চক্ষুদয় বড় বড় করে হতবম্বের ন্যায় ফ্যাল করে চেয়ে থাকলো। আগুন ঠোঁট কামড়ে মিটিমিটি হাসলো। মোম প্রতি উত্তরে কিছু বলল না, শুষ্ক ঢোক গিলল। ভদ্রতা সূচক মেকি হাসি উপহার দিয়ে গাড়ির কাছে চলে যায়। আগুন বৃদ্ধর সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসে। গাড়িতে উঠতে যাবে তখনই পেছন হতে কেউ ডেকে ওঠে। আগুন ভ্রু কুচকে তাকায়। নাইমাকে দেখে পুরুষালী দৃঢ় চোয়াল আরও শক্ত হয়ে ওঠে। রাগে শরীর গিজগিজ করছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল। নাইমার অযাচিত আগমনে মোম ভয় পেয়ে যায়। আগুনের পেছনে দাঁড়িয়ে বাহু আঁকড়ে পেস্টের শার্ট খামচে ধরে। আগুন দাম্ভিকের সহিত বুকে হাত গুজে সিনা টান টান করে দাঁড়ায়। নাইমা ওদের কাছাকাছি এসে দাঁড়ালো। মোমকে একবার দেখে বলে উঠল, অল্প কিছু সময় হবে, আমি দুটো কথা বলে চলে যাব। আগুন দাঁতে দাঁত পিষে গম্ভীর কণ্ঠে জানালো, সেদিন তোর শিক্ষা হয়নি, তাই না? আবার এসেছিস তোর স্টুপিড মার্কা ড্রামা করতে। কোনো মেয়ে এতটা নির্লজ্জ ছ্যাচড়া হতে পারে সেটা তোকে না দেখলে বুঝতে পারতাম না। নাইমা মলিন হাসলো, ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে বলে, কথাটা বলেই চলে যাব। আগুন ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। নাইমা এগিয়ে গেল মোমের নিকট। মোম নিজেকে আগুনের সঙ্গে আরেকটু গুটিয়ে নিল। নাইমা অপরাধীর ন্যায় মাথা নিচু করে হাত জোর করে বলে ওঠে, আমাকে তুমি ক্ষমা করে দিও মোম। জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও পারলে ক্ষমা করে দিও। একতরফা ভালোবাসায় অন্ধ হয়ে তোমার সাথে যেটা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, মন থেকে ক্ষমা চাইছিস নাকি আবার কোনো কূটনৈতিক কাজ করার কথা ভাবছিস? নাইমা তাচ্ছিল্য হাসলো, চোখ দুটো ছলছল করে উঠল। এটাই তার পাওনা। সে কাজই এমন করেছে যার জন্য তাকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। মন থেকে চেয়েছি। মোম, শুধু একবার বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। তুমি ক্ষমা না করলে আমি যে মরেও শান্তি পাবো না। মোম কারো কষ্ট দেখতে পারে না। নরম মনের মানুষ ও সাইড থেকে অল্প মাথা বের করে ছোট্ট করে উত্তর দিল,
আপনি অনুতপ্ত, নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই তো অনেক। বলে চুপ হয়ে গেল, আর কথা বাড়ালো না। আগুনের পিঠে মুখ গুজে দাঁড়িয়ে রইল। আগুন ভারীক্ষী নিঃশ্বাস ছেড়ে চওড়া গলায় বলল, মম তোকে ক্ষমা করে দিলেও আমি তোকে এই জীবনে ক্ষমা করব না কখনো। নাইমা ব্যাকুলতা সমেত আহত চোখে যায়, নেত্রদয় জলে টইটুম্বুর হয়ে গিয়েছে। অনিমেষ চেয়ে থাকলো ছুটন্ত গাড়ির দিকে। আগুনের 4 চাকাওয়ালা গাড়িটা সাই সাই করে ছুটে চোখের আড়াল হয়ে গেল। রাফি কলেজ থেকে কিছু একটা কাজে নাইমার হসপিটালে এসেছিল। গেটের বাইরে পথিমধ্যে আগুন আর নাইমাকে কথা বলতে দেখে সহসা দাঁড়িয়ে গেল। ওদের সকল কথাবার্তা শুনেছে রাফি। নাইমা এখনও একই জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। রাফি এগিয়ে যায়, নাইমার নিষ্পলক চাহনি পর্যবেক্ষণ করে কিছুটা চিৎকার করে বলে উঠল, ডাক্তার ম্যাডাম, কি খবর? নাইমার ধ্যান কাটল, নিজেকে সামলে চোরা চোখে রাফির দিকে দৃষ্টির তাক করল। রাফি হাসি মুখে তার পানে চেয়ে আছে। নাইমার মলিন চোখে চেয়ে শান্ত কণ্ঠে জবাব দিল, আছি মোটামুটি। এখানে দাঁড়িয়ে আছেন যে? এমনি। দুজনের মধ্যে কিছুক্ষণ পিনপিনে নীরবতা বিরাজমান চলল। ভারীক্ষী গলায় নাইমা বলল, থ্যাঙ্কস মিস্টার রাফি, কারণ? সেদিন আমাকে প্রোটেক্ট করার জন্য। রাফি ফিচিল হেসে বলে, মানুষ হিসাবে নিজের কর্তব্য পালন করছিলাম মাত্র। আবারও দুজন মৌনতা পালন করল। হঠাৎ রাফি মোহনীয়তা ঢেলে আবেগীয় গলায় বলে উঠল, অতীতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করার কোনো মানে হয় না। যা হয়ে গিয়েছে ভুলে নতুনভাবে জীবন শুরু করলে মন্দ হয় না। নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করা তো যেতেই পারে। তারপর রাফি জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে চোখ খিচে বন্ধ করে মৃদু স্বরে বলে, সেই জীবনের সঙ্গী হিসাবে আমাকে রাখলে কি খুব অন্যায় হবে? নাইমা শব্দ করে হেসে উঠল। মনে হচ্ছে রাফি কোনো জোকস বলেছে। হাসতে হাসতে তার চোখ হতে 2 ফোঁটা অশ্রু বিসর্জন হলো। হাসার মতো কি কিছু হয়েছে? নাইমা হাসা বন্ধ করল না, বরং চওড়া হলো। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে হতাশ কণ্ঠে জানালো, সেটা সম্ভব নয়। আপনি ভীষণ ভালো মনের একজন ভালো মানুষ। আপনি আমার মতো কাউকে নয়, বরং একজন ভালো মেয়ে ডিজার্ভ করেন। ডাক্তারি কাজে কিছু দিনের মধ্যেই আমি ইন্ডিয়া চলে যাচ্ছি। হসপিটাল থেকে পাঠাচ্ছে, আর আমি অন্য দেশে চলে যাবার চেষ্টায় আছি। পাসপোর্ট রেডি, এখন ভিসা আসলেই চলে যাব। সেখানে সারা জীবন থাকতে পারবো নাকি জানি না, তবে একবার গেলে বাংলাদেশে ফেরার আর কোনো ইচ্ছা নেই। যদি কোনো কারণে বাংলাদেশে ফিরে আসি, সেটা খানিক সময়ের জন্য। চেনা পরিচিত মুখবের মানুষেরদের সঙ্গে দেখা হবে নাকি তাও জানি না, তবে আমি খুব করে চাইবো যেন দেখা না হয়। রাফি অসহায় মুখভঙ্গিতে চেয়ে কাতর গলায় আকুতি ভরা মনে বলে, আপনি যেমন সব জেনে শুনে আমি আপনাকে তেমনভাবেই মেনে নিব ডাক্তার ম্যাডাম। জীবনকে একটা সুযোগ দেওয়া কি যায় না? নাইমার অকপটে জবাব। না। রাফি বলার মতো কথা খুঁজে পেল না। ভারাক্রান্ত গলায় টলমলে চোখে মুচকি হেসে নাইমা পুনরায় বলল, আমি আপনার যোগ্য না মিস্টার রাফি। আমার সঙ্গে নিজের জীবন জড়িয়ে দিন শেষে আপনাকে খালি হাতে ফিরতে হবে। কেননা আমি এখনও আগুনকে ভালোবাসি। ও আমাকে ভালো না বাসলেও মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকেই ভালোবেসে যাব। যদি সুযোগ পাই তাহলে মরণের পরেও আমি ওকেই ভালোবাসবো, ওকেই চাইবো। আপনি বলেছিলেন না জীবন কারোর জন্য থেমে থাকে না, তাহলে সেটা আপনার জীবনে কেন প্রয়োগ করছেন না? প্রয়োগ করুন মিস্টার রাফি। আগুনের সাথে আমি যতটা সময় চলাফেরা করেছি, আড্ডা দিয়েছি, ঘোরাঘুরি করেছি, কথা বলেছি, তার 10 ভাগের 1 ভাগও আমার আপনার সঙ্গে কাটানো হয়নি, কথা হয়নি। একসাথে এতটা সময় পার করেছি, তাই আগুনের প্রতি আমার টান ছিল অনেক। সেই টান এখনো আছে আর আজীবন থাকবে। কিন্তু আমার প্রতি আপনার যেটা আছে সেটা ক্ষণিকের মোহ। হয়তো আপনার ভালোবাসা সত্যি, তবে যেহেতু আমার আপনার যোগাযোগ সাময়িক সময়ের জন্য ছিল, তাই আপনি নিজেকে খুব সহজেই সামলে নিতে পারবেন। নতুন কাউকে জীবনে ঠাঁই দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবেন। আমাকে ভুলে যাওয়া সহজ হবে। তাছাড়া আমার মতন আপনার ভালোবাসাটাও একতরফা ছিল। আমার আশায় বসে থাকবেন না প্লিজ।
ভালো মেয়ে দেখে বিয়ে করে জীবন গুছিয়ে নিন। আমার পক্ষে আগুনকে ভুলে যাওয়া সম্ভব না। আগুনের জায়গায় আমি অন্য কাউকে কল্পনাতেও ভাবতে পারি না। সেখানে কারোর সাথে জীবনের সুতা কিভাবে বাঁধব? মন না চাইলেও মনের মিল না থাকলে ঘর বাঁধা যায় না। আমার কথার কষ্ট পেলে সরি। আমাদের আবার দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। ভালো থাকবেন, আসছি। কথার ইতি টেনে পেছন ফিরে নাইমা পা বাড়ালো তার নিজ গন্তব্যে। সে এখন নিজের মতো করে আগুনের না পাওয়া ভালোবাসার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে। অমায়িক ধোঁয়াশায় জড়ানো নিকষকালো এই ধরনীতে তার অস্তিত্ব খুঁজে বেড়াবে। হাতের করুণ ভাগ্যরেখা তার শূন্যের কোঠায়, তবুও সে থামবে না। ভিনদেশে পাড়ি জমিয়ে শান্তিপূর্ণ নিঃশ্বাস ত্যাগ করার জন্য এই সংগ্রাম চালিয়ে যাবে। কিন্তু আজও কি স্বস্তির প্রশান্তিদায়ক নিঃশ্বাস ছাড়ার সুযোগ হবে তার? রাফি ভাঙা হৃদয়ে নিশ্চুপ হয়ে নিষ্পদক চেয়ে রইল নাইমার প্রস্থানের দিকে। বক্ষস্থলে চিনচিন সূক্ষ্ম ব্যথা অনুভব করল। প্রকট দৃষ্টিতে উন্মুক্ত নীলিমাতে চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বর্তমান গুমুট বাতাবরণ আবহাওয়ায় অল্প স্বল্প শীত শীত ভাব। এই স্বল্পটা ঠান্ডা ভোর সকালে অনুভব করা যায়। দুপুর সময়টা আসতেই সেটা থাকে না, ভাবসা গরমের সময় শুরু হয়ে যায় তখন। সূর্য থেকে যে বিকিরণ প্রক্রিয়ায় ধরণীভূত তাপ আসে, সেই তাপ ঝড়ো মাধ্যমে সাহায্য ছাড়াই উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয়। দিনের আলো ফোটার আগে ভোর পাখিগুলো নিঃস্বরে আপন ছন্দে গলা ছেড়ে কলকলিয়ে গান গাইতে গাইতে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। ভোর প্রকৃতিতে বৃক্ষলতা সতেজতা ঘেরা থাকে। বিন্দু বিন্দু জলকণা উকি দেয় সেথায় চন্মনে চিত্তে উজ্জ্বল হয়ে ওঠে ধরিত্রী। টায়রা কাপড়ের তৈরি ডিজাইন করা হলদেটে মাখনরঙা জানালার পর্দা ভেদ করে সূর্যের সূক্ষ্ম আলোক রশ্মি কিরণ রমে প্রবেশ করছে। মৃদু হাওয়ায় উড়ছে রঙিন পর্দা, ঝলমলিয়ে উঠছে কক্ষের বিশেষ ধরনের পাথরের কারুকার্য শোভিত বেশ কিছু ফার্নিচার। বাইরের মৃদু আলোকিত রশ্মি মোমের চোখে পড়তেই কপাল কুঁচকে ফেলল সে। আড়মোড়া ভেঙে উঠতে যাবে তখনই নিজের ওপর ভারী কোনো অস্তিত্ব অনুভব করল। পিট করে চোখ খুলে নজর রাখল সেথায়। আগুনের স্নিগ্ধতায় ভরপুর বাচ্চাম মুখমণ্ডল ভেসে উঠল চক্ষুদয়ের সম্মুখে। শৈল প্রান্ত গোটানো তার এলোমেলো চুলে, ঠোঁটে জোড়া নিভৃতি কিঞ্চিত বেঁকে রয়েছে। মোমের অনাবৃত দেহের বক্ষভাজে মুখ লুকিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। লোকটার ভারী তপ্ত নিঃশ্বাস মোমের গলায় পড়ছে। সাপের মতো শক্ত করে পেঁচিয়ে নিজের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। মোম পেলব হাত গুজে দিল ব্যক্তিগত পুরুষটির চুলের ভাঁজে। আলতো করে টেনে দিল তা। বুকের সঙ্গে গাল লাগায় ঠোঁট জোড়া চোখা হয়ে আসে। দেখতে অনেকটা পাখির ঠোঁটের মতো লাগছে। মোম পদ্মকুড়ির ন্যায় ঠোঁট মেলে এক পেশে হাসল, মিহি কণ্ঠে ডাকল, মাস্টারমশাই উঠুন, বেলা গড়ালো যে। আগুনের ঘুম ঘুম নিষ্প্রভ ক্ষীণ জবাব, কোমলমতি, ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও। আগুন মৃদু গুঙিয়ে নড়ে চড়ে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেয়। মোমের হাসি পেল। হাতের আঙুলি দ্বারা আগুনের কানের মধ্যে সুরসুরি দিল, লাভ হলো না। পিঠে গলায় দিল, একই অবস্থা, কোনো হেলদোল নেই। মোমের মনটা খারাপ হয়ে গেল। এই লোকের সুরসুরি নেই নাকি? মোমকে এমন ছোঁয়া দিলে এতক্ষণে তার অবস্থা বেগতিক অস্বাভাবিক হয়ে যেত। মোম ঠেলে আগুনকে সরিয়ে দিতে চাইল, তবে তার চুনোপুটি হস্তে সেটা সম্ভব হলো না। নিজেও নড়তে পারছে না। আগুন তার ভারী শরীরের অর্ধেক তার মোমের ওপর দিয়ে দিয়েছে। মোম ঠোঁট উল্টে হালকা চেঁচিয়ে বলে ওঠে, উঠুন বলছি, এত সকাল পর্যন্ত পড়ে পড়ে ঘুমানো মোটেই উচিত না। আগুন বিরক্ত হলো। ঘুম কেটে গিয়েছে, আজকে তার কলেজে যেতে হবে না, ছুটি পেয়েছে। তাহলে এত তাড়াতাড়ি ওঠার কি প্রয়োজন? মেজাজ খারাপ হলো। সজরে মোমের গিরবায় সূক্ষ্ম দাঁতের শক্তি প্রয়োগ করলো। ব্যথায় কুকড়ে গেল মেয়েটা। ক্ষীণস্বরে ব্যথাতুর আওয়াজ তুলল। এতে আগুনের কোনো ভাবান্তর ঘটল না। ভাবলেশীন ভঙ্গিতে রইল। মোম দুম করে আগুনের উন্মুক্ত পিঠে আঙুল মুষ্টিবদ্ধ করে কিল বসিয়ে দিল। আগুন চকচকে দন্তপাটি বের করে হেসে ফেলল। মোমকে তাকে সত্যি মেরেছে। আগুনের বিশ্বাস হচ্ছে না। মনে হয়েছে কোনো নরম তুলতুলে জিনিস পিঠের উপর পড়েছে। আগুন সন্তর্পণে বালিশে শুয়ে পড়ল। মোমকে বলিষ্ঠ হাতে বেষ্টন করে নিজের উপর নিয়ে নিল। কপালে চুমু খেল দৃঢ়তা সমেত।
মুখের উপরে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে ঘুম জড়ানো মাদকতা গলায় বলল, বেশি সকাল তো হয়নি, সবে ভোরের আলো ফুটেছে, এখন উঠে কি করবে? মোম বিরতিহীনভাবে অন্যদিকে চেয়ে ফ্যাস ফ্যাস স্বরে আওড়ালো, নাস্তা বানাতে হবে না? তাছাড়া ভোর সকালে ঘুম থেকে উঠতে হয়, দেরি করা ঠিক না। মোমের গালে নাক ঘষে আগুন নিরেট স্বরে বলে, বাসায় তো আর কেউ নেই যে তুমি ব্রেকফাস্ট না বানালে তারা খেতে পারবে না। দরকার হলে হোটেল থেকে নিয়ে আসবো, তবু তুমি এখন উঠতে পারবে না। আমি উঠতে দেব না, আমার সাথে লেপ্টে শুয়ে থাকতে হবে। মোম মুখ ঝামটি মারল, আগুন ভ্রু যুগল কুচকে ফেলল। বিষয়টা ভালো লাগলো না। চোয়াল ধরে চারজোড়া ওষ্ঠপোট একত্রে মিলিত করে দিল। আকস্মিক আক্রমণে মোম চক্ষুদয় বড় বড় করে তাকালো। আগুনের লাগামহীন বেলনাপানা আচরণে বাধ্য হয়ে সঙ্গ দিল। সময় নিয়ে মোমের ওথর ছাড়ল। মোমের গলায় আলতো কামড় দিয়ে ঠোঁট জোড়া সেথায় চেপে ধরে গুরু গম্ভীর স্বরে বলে ওঠে, আমাকে নিয়ে তোমার কোনো অভিযোগ আছে মম? মোম মাথা তুলে তাকায়, অবুজ গলায় প্রশ্ন করল। আপনি ঠিক কি বলতে চাইছেন? আগুন রাজভারী কণ্ঠে জানালো, মানে আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে কি না, আমার কাছে তুমি নিজেকে সুখী মনে করছো কি না, এসব জানতে চাইছি। রক্তজবা অধর প্রসারিত করে মোম কিঞ্চিত মুচকি হাসল। নির্দ্বিধায় গালে কোমল এক হাত রেখে আগুনের নাকে টুপ করে একটা চুমু খেল। ঘন পাপড়িযুক্ত নয়ন যুগল অল্প সংকুচিত করে দৃষ্টিতে দৃষ্টি মেলালো। পাতলা অধর নেড়ে নেড়ে উচ্ছ্বাসিত কণ্ঠে জবাব দিল, আপনার মতো স্বামী পেয়ে যেই মেয়েই বলবে সে সুখ খুঁজে পায়নি, তাহলে আমি মনে করি পৃথিবীতে আর কোনো নারী তার স্বামীর কাছে সুখী হতে পারবে না। আগুন তৃপ্তিদায়ক প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করল। মোমকে আরও শক্ত করে নিজের সঙ্গে মিশিয়ে উৎফুল্লতা স্বরূপ ভরাট গলায় বলল, তোমার মতো নরম মনের নরম স্বভাবের জীবন সঙ্গিনী পেয়ে আমি তার চেয়েও বেশি খুশি। আমার কোমলমতি সব সময় এভাবেই লুকিয়ে রাখবো আমার বক্ষ পিঞ্জিরায়। এই জায়গাটা একান্তই তোমার জন্য বরাদ্দকৃত। তুমি ছাড়া অন্য কারো প্রবেশ সারা জীবনের জন্য নিষিদ্ধ। সহনশীল উষ্ণ গরমের দুপুর, প্রকৃতির এক উজ্জ্বল এবং তপ্ত সময়, যেখানে সূর্যের তীব্র রশ্মি মাটি ও আকাশে এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে দেয়। এই সময়টা যেন এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, যেখানে প্রকৃতি তার সর্বাত্মক রূপে উপস্থিত থাকে। শীতল বাতাস যদিও গরমের ছোঁয়া দেয়, তবুও তা এক অদ্ভুত প্রশান্তি আনে। তবে চৈত্রের সময়টাতে কাঁচা মরিচ, শসা ও তরমুজের মতো মৌসুমি ফলের বিক্রি শুরু হয়ে যায়, আর এগুলো তাজা গন্ধ ভাসতে থাকে বাতাসে। ভর দুপুরে আনিকার কলেজের গেটের সম্মুখে গাড়ির সঙ্গে হেলান দিয়ে পা আড়াআড়িভাবে রেখে দাঁড়িয়ে রয়েছে আয়মান। ভ্রুকুচকে ঠোরজোড়া চোখা করে ফোন টিপছে আর বারবার গেটের দিকে নজর বোলাচ্ছে। সে কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে আনিকার জন্য অপেক্ষা করছে। অবশ্য দোষ আয়মানের, এত তাড়াতাড়ি কেন এসেছে? আনিকা বলেছে বিকেল 3টার সময় আসতে, কিন্তু আয়মান 1:30টায় চলে এসেছে। বিরক্তিতে নাক মুখ বিকৃত করে রেখেছে। ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে সূর্যের রোশনাইতে। অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে অবশেষে আগমন ঘটল আনিকার। হাঁপাতে হাঁপাতে আয়মানের সামনে এসে দাঁড়ায়। দৌড়ে আসায় হয়রান হয়ে গিয়েছে। আয়মান পকেট থেকে সুতির রুমাল বের করে আনিকার শ্যামলাটে মুখশ্রীতে জমা হওয়া বিন্দু বিন্দু ঘামের ক্ষুদ্র ফোঁটা মুছে দিচ্ছে। আয়মান শান্ত কণ্ঠে শোধালো, আনিকা ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে পানি খেয়ে নিল। লম্বা লম্বা শ্বাস টেনে, স্যার ক্লাস থেকে বের হচ্ছিল না, তিনি বের না হলে কিভাবে আসি বলুন? আচ্ছা, বিরক্ত হয়েছিলেন? আয়মান পাল্টা প্রশ্ন করল। নিজের উপর কেউ বিরক্ত হয়? আনিকা অবাক হয়ে ভাবুকতা সমেত ফ্যাল করে তাকায়। আয়মান একই ভঙ্গিতে ফের বলে ওঠে, তোমার উপর বিরক্ত হওয়া মানে তো নিজের উপর বিরক্ত হওয়া। তুমি তোমার অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গ আমার। নিজের উপর কিভাবে বিরক্ত হই বলো? আনিকা সন্দেহী গলায় ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। আপনার মুখভঙ্গিতে বিরক্তিকর আভাস স্পষ্ট। আয়মান ফিচেল হাসল। আনিকার গাল টিপে নরম কণ্ঠে বলল, আমি মূলত নিজের উপর বিরক্ত হয়েছিলাম। তুমি নিষেধ করে সত্যি চলতে চলে এসেছিলাম, তবে তোমার মায়াবী মুখশ্রী দেখে এখন বিরক্তিকর ভাবটা চলে গিয়েছে।
আনিকা চক্ষু হাসল। নিজ ইচ্ছায় আইমানের আঙুলের ফাঁকে নিজের চিকন চিকন আঙুল গুজে গভীর স্বরে অধর প্রসারিত করে বলল, ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবেসে অপেক্ষা সবাই করতে পারে না। আইমান আনিকার চোখে চোখ রাখল, নজরে নজর মিলিয়ে দৃঢ় চিত্তে আবেগময় গলায় বলে ওঠে, আমি পারি। আনিকা কটাক্ষ করে বলে, হ্যাঁ, সেটা কতখানি সত্যি তা তো দেখতেই পাচ্ছি। আইমান ভ্রুকুসকে জানতে চাইল, তুমি কি আমায় ইনডিরেক্টলি অপমান করলে? অপমান কেন করব? তোমার কথা শুনে মনে হচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবেন নাকি বাড়িতে ফিরবেন? আমি না, তুমি শুরু করেছো। আনিকা ভাবলেশীনভাবে জবাব দিল, কে শুরু করেছে বোঝাই যাচ্ছে। চলো, কথা না বাড়িয়ে বাড়িতে ফেরা যাক। আনিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে আইমান নিজ বাড়িতে ফিরে যায়নি, শ্বশুরবাড়িতে থেকে গিয়েছে। আর আজকে এখানে থাকবে বলেই মনে স্থির করেছে। সানাউল্লাহ কিছু বলেননি, বরং তিনি খুশি হয়েছেন। কিন্তু আনিকা খুশি হতে পারছে না, তার বুকের ভেতর ধকধক করছে। কারেন্টের শক খাওয়া মানুষের মতো হাত পা কাঁপাকাঁপি করছে। আইমান বাড়িতে থাকলে ওকে জ্বালিয়ে মারবে। আল্লাহ মালুম কত উল্টোপাল্টা কাজ করে বসবে কে জানে। ভাবতেই আনিকার মুখভঙ্গি কাঁদো কাঁদো হয়ে গেল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দিয়েছে আইমান। হাত দুটো মাথার পেছনে নিয়ে গলা উঁচিয়ে দরজার নজর বুলিয়ে দেখছে আনিকা আসছে কিনা। মাঝে মাঝে আনিকার সাথে শ্বশুরবাড়ি এসে রাত্রি যাপন করত। সেই সুবাদে এখানে আইমানের বেশ কিছু কাপড় চোপড় রয়েছে, তাই ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে কি পরবে ভাবতে হয়নি। অনেকটা সময় পর আনিকা বেডরুমে পা রাখল। দরজা আটকে বিছানায় আসতেই কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। আইমান পাতলা কাঁথা দিয়ে আপাতমস্তক ঢেকে শুয়ে আছে। আনিকা পাত্তা দিল না, ভেঙচি কেটে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো। মাথা হতে ক্লিপ খুলে ফেলল। ঘন কালো কেশগুলো মুহূর্তেই পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। বিছানায় এসে বসলো, ক্লান্ত লাগছে, রেস্ট নেওয়া প্রয়োজন। আইমানের পাশে শোবে কি শোবে না সেটাই ভাবছে। আকাশ কুসুম কল্পনা করে ঠোঁটে ঠোঁট চেপে আইমানের মুখ হতে কাঁথাটা একটু সরিয়ে সে ঘুমিয়ে পড়েছে কিনা চেক করলো। আইমানের চোখের পাতা কিঞ্চিত নড়বড় করছে। ঘুমিয়ে গিয়েছে নাকি ঘুমোয়নি বোঝা মুশকিল। আনিকা ঠোঁট বাগিয়ে উঠে যেতে চাইল, তার আগেই আইমান খপ করে আনিকার বাহু চেপে কাঁথার ভেতর ঢুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আনিকা হকচকিয়ে যায়, পেছন ফিরতে চাইল, পারল না। আইমানের বুকের সঙ্গে তার পৃষ্ঠদেশ স্যাঁতস্যাঁতে মাটির ন্যায় মিশে আছে। পেটের উপর আইমানের হাতের বিচরণ। আনিকার লজ্জা লাগছে। কুণ্ঠায় লজ্জাপতি প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। ছোটার জন্য প্রচণ্ড ছটফট করছে। ঘাড়ে আইমানের পুরুষালী গরম তপ্ত নিঃশ্বাস আশ্রয় পড়তে ছটফটানি নিমিষেই কনকনে শীতের মতো কাঁপাকাঁপিতে রূপ নেয়। আনিকার ব্যাকুলতা বুঝতে পেরে আইমান মিটিমিটি হাসল। উষ্ণ উষ্টপুর এগিয়ে আনিকার ঘাড়ে চুমু দিয়ে হিসিয়ে আইমান বলে, তিরিং বিরিং করছো কেন? একদম স্থির। ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছে নাকি? আপনি না ঘুমাচ্ছিলেন? কে বলল? দেখে মনে হয়েছিল। আনিকার কানের পিঠে খোঁজা খোঁজা দাড়িযুক্ত নাক মুখ ঘষল আইমান। আনিকার বক্ষ গহ্বরে ঢিপ ঢিপ করছে করদাল। উৎকণ্ঠিত নিষিদ্ধ স্থবির দমিয়ে রাখা কষ্টদায়ক হয়ে পড়েছে। শক্তি প্রয়োগ করে কিছুটা শরীর বাঁকিয়ে আইমানের বুকের ভেতর ঢুকে গেল। খামচে ধরল আইমানের কাঁধে টি শার্ট। আইমান মৃদু হাসল। অনুভূতির জোয়ার প্রগাঢ়তা করতে আনিকার ঘাড়ে মুখ ডুবিয়ে উদরে শীতল হাতের পরশ দিল। সর্বাঙ্গে ঝংকার দিয়ে শিউরে উঠল নাজুক মেয়েটা। আনিকার ঘন ঘন শ্বাসরুদ্ধ অনুসন্ধানের তোপে মেয়েলি বক্ষ বিভাজন ওঠানামা করছে, যা আইমানের উষ্ণ বুকের সঙ্গে মিশে রয়েছে। আনিকাকে জ্বালাতে গিয়ে আইমান নিজেই বেসামালে বোধ হয়ে নিয়ন্ত্রণ হারালো। মন গহীনে সংকীর্ণ গুন্ডির ইচ্ছেগুলো মাথা চাড়া দিয়ে উঠল। সুখকর অনুভূতির দাবানল মুহূর্তেই খেই হারিয়ে বসল। চোখ খিচে বন্ধ করে বুকের মধ্যে থরথর করে কেঁপে যাচ্ছে আনিকার পাতলা গরনের শরীর। এতে যেন আইমান আরও বেসামাল উৎপীড়নের ইচ্ছায় ডুবে গেল। চেয়েও নিজের উদ্দীপনা দমিয়ে রাখতে পারছে না। সময় নিল কিছুটা, শুনল তার নিজ হৃদয়ের কথা। ঝটকা মেরে আনিকাকে বুক থেকে সরিয়ে দিল। অপেক্ষা করল না, পেছন হতে হাত দিয়ে আনিকার জামার ফিতা একটানে খুলে ফেলল।
আনিকার স্তম্ভিত ফিরল। নিগুড়ো চাহনিতে চমকে উঠল নাজুক মেয়েটা। আয়মানের মুখবিবর গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। ছেলেটা কেমন উন্মাদের ন্যায় আচরণ করছে। সে কি করেছে আজও তার খেয়াল আছে নাকি কে জানে। আনিকার কাঁধ থেকে জামার হাতা নামিয়ে সেথায় উষ্ণ ঠোঁট চেপে ধরে আয়মান। আনিকা চুল খামচে ধরে আয়মানের কানের নিকট মুখ নিয়ে কাপা গলায় বলে উঠল, নিজেকে সংযত কর, এসব ঠিক না। অস্পষ্ট শব্দগুলো আয়মানের কর্ণগোচর হলো বটে। পৃষ্ঠদেশে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে নিষাক্ত কণ্ঠে আবেগময় অনুরোধে আবদার ছুঁল, সব কিছুই ঠিক, আমরা স্বামী স্ত্রী। আনিকা প্লিজ বাধা দিও না, আমার এখন তোমাকে চাই, আটকেও না আমায়। নিদারুণ ভঙ্গুর আকুলতা বাক্যে আনিকা পাল্টা কিছু বলতে পারল না। শ্বাসনালী যেন কোনো অবাধ্য বাঁধনে বেষ্টনী দ্বারা আবদ্ধ হয়ে রয়েছে। আয়মানের ছোঁয়ায় তার মেয়েলি তনুমন শরীর আগ্রহী হতে রাজি। আনিকা উৎকণ্ঠিত পেলব হাতে আয়মানের পেট আঁকড়ে ধরে নির্বিঘ্নে সায় জানালো সর্বনয় সুমধুর আহ্বানে। আনিকার সম্মতি পেতেই আয়মান আরও বেবরা হলো। ব্যস্ত হস্তে আনিকার জামা খুলে ফেলল। তিরতির করে কেঁপে ওঠা আনিকার ওষ্ঠদ্বয় নিজ ওষ্ঠের ভাঁজে নিয়ে নিল। কোমরে চাপ প্রয়োগ করে নিজের উন্মুক্ত শরীর সঙ্গে গভীরভাবে মিশিয়ে প্রেম নিবেদন করতে ব্যস্ত হয়ে পড়ল। আয়মানের মাতাল করা প্রতিটি চুম্বনে খেই হারিয়ে বসল আনিকা। তারা একে অপরের হৃদয়ের সীমানা অতিক্রম করতে লাগলো। বিকেলের মধ্যভাগ সময় নিস্তব্ধতা কক্ষে প্রেমের এই সফর যেন দুই নাদান চড়ুইয়ের আলিঙ্গনে আরও রঙিন হয়ে উঠল। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে জীবন থেকে 2 বছর পেরিয়ে গিয়েছে। 2 বছরে বদলে গিয়েছে অনেক কিছু। সময় সদা বহমান, কোনো শক্তি পারে না সময়কে ধরে রাখতে। হারিয়ে যাওয়া সব সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব, কিন্তু গত হয়ে যাওয়া সময়কে ফিরে পাওয়া কোনো উপায় নেই। অন্ধকার না থাকলে আলোর যেমন কোনো কোল নেই, তেমনি অমঙ্গল না থাকলে মঙ্গলেরও কোনো অস্তিত্ব থাকতো না। সুখ দুঃখ, আলো অন্ধকার, মঙ্গল অমঙ্গল, এরা প্রত্যেকেই যেন একই বস্তুর এপিঠ ওপিঠ মাত্র। যেখানে অমঙ্গলের সূচনা সেখানেই মঙ্গলের আবির্ভাব। দুইয়ের সংমিশ্রণে গড়ে ওঠে মানব জীবন। প্রকৃতির নিয়ম এই ধারা অব্যাহত প্রতিটি মানুষের জীবনে। আয়মান অনার্স কমপ্লিট করে পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসায়ী কাজে সাহায্য করছে। ময়ূরী কোর্স কমপ্লিট করে এখন চাকরির জন্য ইন্টারভিউ দেবে। আনিকা অনার্সে ভর্তি হয়েছে। ইন্টার শেষ করার পর থেকে শ্বশুর বাড়ি থাকে। অনুষ্ঠান ছাড়াই থাকে, সে ইচ্ছেকৃত থাকতে চায়নি। সবই আয়মানের পাগলামোর জন্য। আয়মানের এক কথা, আনিকার পরীক্ষা শেষ, তাই আয়মানের সাথে শ্বশুরবাড়ি থাকতে হবে। রাশেদ বলেছেন আগে অনুষ্ঠান হোক, তারপর থেকে আনিকা এখানে থাকবে। আয়মান মানতে নারাজ, বউকে কোনো মতেই বাবার বাড়ি রাখবে না। এ নিয়ে রাশেদ আয়মানকে অনেক বকাঝকা করেছেন, তবে তাতে খুব বেশি লাভ হয়নি। আয়মান রেগে মুখ ফসকে বলে ফেলেছিল, বিয়ে করেছে কি বউ ছাড়া থাকতে? আমার বউ আমার সঙ্গে থাকবে। প্রত্যুত্তরে রাশেদ পাল্টা বলার মতো কথা খুঁজে পাননি। মোম আগের তুলনায় অনেক ম্যাচিওর হয়ে গিয়েছে, তবে চঞ্চলতা কমেনি। আন্না আগুনকে জ্বালাতন করতে ভুলে, এর কারণ আগুন এখনও আগের মতো মোমকে ধমকাধমকি করে। শাসন করা, সেজন্য মোম সর্বদা প্রস্তুত থাকে আগুনকে জ্বালাতে। আগুন তার নিজস্ব প্রফেশন নিয়ে দিব্যি আছে। আগুন এখন ভাড়া করা ফ্ল্যাটে থাকে না, তবে ফ্ল্যাটে ছেড়েও দেয়নি, সেটা এখনও আছে। মোমকে নিয়ে নিজেদের আসল বাড়িতে ফিরে এসেছে। এখান থেকে মোমের কলেজ যেতে সুবিধাজনক। মোম থাকবে শ্বশুরবাড়ি, আর আগুন তার কোমলমতিকে ছাড়া একা একা ফ্ল্যাটে থাকবে, সেটা আজও সম্ভব? অগত্যা বউয়ের টানে আগুনও বাড়িতে থাকতে শুরু করেছে। মোম ছাড়া আগুন যেমন এক মুহূর্ত থাকতে পারে না, ঠিক তেমনই মোমও আগুনকে ছাড়া থাকতে পারে না। আগুনের নেশায় তীব্রভাবে আসক্ত হয়ে গিয়েছে। মোম বাবা বাড়ি যাওয়ার জন্য বায়না ধরে না। আগুন ছাড়া মোমের এক মুহূর্ত চলে না। মাঝে মাঝে আগুনের সাথে বাবা বাড়ি গিয়ে দেখা করে, আবার আগুনের সাথেই ফিরে আসে আগুন নামক স্বামীর সুখ নিরে। আজ আগুনের জন্মদিন উপলক্ষে শিকদার বাড়িতে সকাল থেকে আয়োজনের তোড়জোড় চলছে। শাশুড়ির থেকে যখন মোম শুনতে পেয়েছে আজ আগুনের জন্মদিন, তখন থেকেই আগুনকে সারপ্রাইজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মোমের 16তম জন্মদিন আগুন ওকে সারপ্রাইজ দিয়েছিল, তাই মোমো নিজের মতো করে তার মাস্টার মশাইকে সারপ্রাইজ দিতে চাইছে।
মিনা রান্নাঘরে কাজ করছেন। মোম আনিকা তাকে হাতে হাতে সাহায্য করে দিয়েছে। হরেক রকমের খাবারের আইটেম রান্না করা হয়েছে। আগুনের জন্য মোম নিজের হাতে পায়েস বানিয়েছে। অবশ্য শাশুড়ির সহায়তায় রান্না করার বেশিরভাগ আইটেম মোম নিজে রেঁধেছে। খেতে কেমন হবে মোম জানে না, তবে রান্নাগুলো ভীষণ যত্ন নিয়ে করেছে। আনিকা মুরগির মাংস পানি দিয়ে ধৌতকরণ করছে। মিনার দিকে একবার লক্ষ্য করে মোমকে উদ্দেশ্য করে বলল, ভাবি শুধু রান্না করলেই হবে? রাতে রোমান্টিক মুহূর্তের জন্য সারপ্রাইজ প্ল্যানিং করবে না? মোম চুলায় আঁচ কমিয়ে চোখ পাকিয়ে তাকায়, কণ্ঠ খাদে এনে মৃদু স্বরে ধমকে বলল, ভালো হচ্ছে না কিন্তু আপু, সম্পর্কে আমি তোমার ভাসুরের বউ, তাই আমার সঙ্গে হিসেব করে কথা বলবে, এসব কথা বলবে না। মোম বয়সে ছোট বলে আনিকাকে আপু বলে সম্বোধন করে। দুজন বোনের মতো মিলেমিশে থাকে। আনিকা দুষ্টু কথা বলে, মোমকে খোঁজাখুঁজি করে, কিন্তু মোম স্বভাবসুলভ চুপ থাকে। আনিকা ঠোঁট চেপে মিটিমিটি হেসে বলে, জানি জানি ঠিকই রাতে আগুন ভাইয়ার জন্য সারপ্রাইজের প্ল্যানিং করেছো, কিন্তু আমার কাছে স্বীকার করতে চাইছো না। মোম কটাক্ষ করে বাঁকা হেসে বলল, তুমিও কম যাও না। সেদিন তো দেখলাম ড্রয়িং রুমে আয়মান ভাইয়ার সঙ্গে চিপকাচিপকি করছিলে, সেই হিসেবে আমি যা করি সকলের দৃষ্টিকোণে আড়ালে করি। মোমের মুখের ওপর খোঁচা মারা কথায় নিমিষেই আনিকার হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে গেল। ও ভেবেছিল সব সময়ের মতো মোম এবারও চুপ থাকবে। মোম যে জায়গা মতো খোঁচাটা দিয়ে দেবে, আনিকা সেটা খোরাক্ষরেও টের পায়নি। মাছের আঁশটা গন্ধে হঠাৎ মোমের গা গুলিয়ে উঠল। রান্নাঘরের বেসিনে গল গল করে বমি করে দিল। আনিকা খেয়াল করে চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দে মিনা ঘাড় ঘুরিয়ে মোমকে দেখে আটকে ওঠেন। তড়িঘড়ি করে এগিয়ে এসে মোমকে আগলে ধরেন। মোমের শরীর টলছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসে, হাত পা অবশ অবশ লাগছে। মোম টিকতে না পেরে শাশুড়ির উপর ঢলে পড়ল। পানির কণা চোখে মুখে পড়তেই মোম পিটপিট করে তাকায়। মাথাটা ভার ভার লাগছে। মিনা রান্নাঘরে চেয়ার এনে মোমকে বসিয়ে দিয়েছেন, মাথায় তোল পানি দিয়ে দিয়েছেন। আনিকা ফ্লোরে বসে মোমের হাতের তালু ঘষে ময়ূরী প্রেশার চেক করছে। মিনা অস্থির গলায় শোধালেন, তোমার শরীর খারাপ, আমাকে বলনি কেন? হঠাৎ কি হলো তোমার? ঠিকমতো খাওয়া দাওয়া করো না নাকি? ময়ূরী ফট করে উচ্ছ্বাসিত কণ্ঠে হাস্যোজ্জ্বল মুখে বলল, মা, আমার মনে হচ্ছে বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। ময়ূরীর কথার মানে মোম বুঝতে পারল, তবে মোমের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। মুখবিবর স্বাভাবিক রেখে শান্ত কণ্ঠে জানালো, তেমন কিছু না, বছরখানেক আগে মাস্টারমশাইয়ের সঙ্গে ওনার কলেজের অনুষ্ঠানে গিয়েছিলাম, তখনও এরকম বমি হয়েছিল। কালকে রাতে খাইনি, সকালে অল্প সেমাই খেয়েছিলাম, হয়তো খালি পেটে মিষ্টি খাওয়ায় বমি হয়েছে আবার। ময়ূরী জহুরি চোখে মোমের আপাতমস্তক পর্যবেক্ষণ করলো, চোখের দিকে চেয়ে সন্দেহী গলায় প্রশ্ন করলো, তোমার লাস্ট পিরিয়ড ডেট কবে ছিল? মোম লজ্জা পেল আর চোখে শাশুড়ির দিকে তাকায়। মিনা ওর দিকেই তাকিয়ে আছেন। মোমের নিশ্চুপতা কাটিয়ে মিনা অধৈর্যের সহিত উদ্বিগ্ন কণ্ঠে বললেন, চুপ করে আছো কেন? ময়ূরী যা জানতে চাইছে উত্তর দাও। মোম মাথা নিচু করে মিনমিন করে বলল, গত 2 মাস যাবৎ পিরিয়ড মিস হচ্ছে। ময়ূরী ব্যগ্র কদমে তুরন্ত ছুটল নিজের কক্ষে। ওয়ার্ড্রোব হতে একটা কিট নিয়ে ব্যস্ত কদমে পুনরায় রান্নাঘরে এলো। হসপিটালের একজনের জন্য ভালো ব্র্যান্ডের কিট নিয়ে এসেছিল। কালকে তাকে দেওয়ার কথা, কিন্তু আজকে এটা দ্বারা বাড়ির লোকের কাজ সারবে। আগুনের বেডরুমে একরাশ অস্থিরতা নিয়ে 3 মানবীয় নারী অপেক্ষা করছে। মোম ওয়াশরুমের দরজা খুলে গুটি গুটি পায়ে এগিয়ে আসলো। কিটটা ময়ূরীর হাতে দিল। মোমের কেমন যেন লাগছে। ময়ূরীর তীক্ষ্ণ দৃষ্টিতে কিটের স্পষ্ট লম্বালম্বিভাবে দুটো ডাক লক্ষ্য করে উৎফুল্লতা সমেত চিৎকার করে ওঠে, ভাবি প্রেগনেন্ট। রুমের মধ্যে যেন ছোটোখাটো একটা ব্লাস্ট হলো। মোম চমকে ওঠে, আবেগে চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে গিয়েছে। আনিকা লাফিয়ে উঠল। মোমকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানালো আনিকা, ময়ূরী। মিনা খুশিতেই কপালে দৃঢ় চুমু এঁটে দিলেন। কত বছর পর শিকদার বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। মাথায় হাত রেখে মুচকি হেসে মিনা বললেন, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। সদা সুখে থেকো মা। মোম ঠোঁট চেপে কান্না আটকে ধীর গলায় বলল, মা, আপনার ছেলেকে কিছু বলবেন না, আমি নিজে তাকে খবরটা দিতে চাই। মিনা সম্মতি প্রকাশ করলেন।
মোমের হাত ধরে মাথার নিকট চিন্তিত ভঙ্গিতে বসে রয়েছে আগুন। আজ কলেজ থেকে ফিরতে দেরি হয়েছে। বাড়িতে আসতেই আরিকা দরজা খুলে দিয়েছে। নিজের মধ্যকার উত্তেজনা দমিয়ে রাখতে না পেরে গড়গড়িয়ে বলে ফেলেছিল মোম খুব অসুস্থ। ভাগ্যিস আর কিছু বলেনি। ব্যাস, তখন থেকে মোমের পাশে ঘাপটি মেরে বসে আছে। মোমের অসুস্থতার কথা শুনতেই আগুনের বেগতিক অস্বাভাবিক অবস্থা। বক্ষস্পন্দনে কেমন চিনচিনে ব্যথা অনুভব করছিল। সুস্থ সবল বউ বাড়িতে রেখে গিয়েছিল, আর এসে দেখে বউ অসুস্থ। সেটা কি আগুনের সহ্য হয়? মোমের বিরক্ত লাগছে। এভাবে গা ঘেঁষার মানে কি? কলেজ থেকে এসে ফ্রেশ হয়নি, এমনকি খায়নি, পোশাক চেঞ্জ করেনি। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই লোক সেদিকে কোনো খেয়াল নেই। বাড়ির সদস্যরা কি ভাবছে? নিশ্চয়ই আগুনকে বউ পাগলা ভাবছে। কিন্তু মোম তো লজ্জা পায়। মোমের গালে হাত রেখে মায়াভরা চাহনি নিক্ষেপ করে আগুন উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, কোথায় কষ্ট হচ্ছে? অসুস্থ হয়েছ কিভাবে? বেশি খারাপ লাগছে? মোম গাল থেকে হাত সরিয়ে দিল। তিরিক্ষি মেজাজ নিয়ে মৃদুস্বরে চেঁচিয়ে বলল, আমার কিছু হয়নি, একদম ঠিক আছি। যান গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আসুন। চিন্তা হচ্ছে আমার। মোম হতাশ কণ্ঠে বলে, বললাম তো ঠিক আছি, আপনি এত ব্যস্ত হবেন না। কথা কেন শুনছেন না? মোম ঠেলে ঠুলে আগুনকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আগুন ঝটফট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মোমের পাশে এসে শুয়ে পড়ল। টেবিলে একসাথে এত এত খাবার আইটেম দেখে আগুন ভীষণ অবাক হয়েছিল। তাও সবগুলো আগুনের পছন্দের খাবার, তবে বেশি ঘাটেনি। ভেবেছে হয়তো এমনি এত রান্না করেছে। খাবার মজা হওয়ায় আগুন তৃপ্তিসহ পেট ভরে খেয়েছে। ক্লান্ত থাকায় কখন যে চক্ষু জোড়ায় তন্দ্রা লেগে গিয়েছিল আগুন টেরই পায়নি। যখন তন্দ্রা ছুটেছে তখন রাতের দ্বিতীয় প্রহর শুরু। হাতড়িয়ে মোমকে খোঁজার ব্যর্থ চেষ্টা চালালো। মোমের নাগাল না পেয়ে উঠে বসলো। পুরো বাড়ি জুড়ে অন্ধকার, শুধু ড্রয়িং রুমে ঝাড়বাতি জ্বলছে। সেটা সূক্ষ্ম আলোর শিখা রুমে প্রবেশ করছে। দরজা খোলা। মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখলো রাত 12টা বেজে গিয়েছে। আগুন রুমের লাইট অন করে ফ্রেশ হয়ে আসলো। ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মুখমণ্ডলের পানি মুছছে। তখনই দেখতে পেল ড্রেসিং টেবিলের দর্পণে ছোট্ট একটা কাগজের টুকরো আটকানো। কাগজে কিছু লেখা রয়েছে। আগুন ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে কাগজের টুকরোর অংশটা হাতে তুলে নিল। কাগজের গোটা গোটা অক্ষরের লেখা বাক্যদয় ভ্রু কুঁচকে রুক্ষ স্বরে বিড়বিড়িয়ে আওড়ালো, বিছানা একপাশে একটা প্যাকেট রাখা আছে। প্যাকেটে যা আছে পড়ে ড্রয়িং রুমে চলে আসুন, আপনার অপেক্ষায় থাকবো। আগুনের বসতে বাকি নেই, এটা তার কোমলমতির হাতে লেখা। এখন প্রশ্ন হলো, এত রাতে উধাও কেন হয়েছে মেয়েটা? আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে তো না ভেবে প্যাকেট খুলে দেখলো দারু পাজামা পাঞ্জাবির সেট। দেখতে ভীষণ সুন্দর। আগুন চটজলদি রেডি হয়ে ধীর কদমে বেরিয়ে আসলো। ও আসা মাত্র ঝাড়বাতি নিভে গেল। এর পরিবর্তে জ্বলে উঠল কতগুলো বার্থডে ল্যাম্প। ল্যাম্পের আলোতে আপন মানুষদের মুখগুলো স্পষ্ট দেখতে পেল। ড্রয়িং রুমে নজর বুলিয়ে বার্থডে সাজসজ্জা দেখে আগুন অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। মুহূর্তেই পুরো বাড়ি পুনরায় কৃত্রিম আলোয় ভরে উঠল। রাশেদ নিজ ইচ্ছায় প্রথমবারের মতো বড় ছেলেকে বুকে জড়িয়ে নিষ্প্রভ গলায় বলে উঠলেন, শুভ জন্মদিন আব্বাজান। আগুন ভাষা হারিয়ে ফেলেছে। কি প্রতিক্রিয়া দেখাবে সেটাই ভুলে গিয়েছে। একের পর এক ঝটকা সহ্য করতে পারছে না। মোমের প্রেগনেন্ট হওয়ার খবর রাশেদ মিনার থেকে শুনতেছে। আগুনকে চুপ থাকতে দেখে তৃপ্তিময় হেসে রাশেদ মিহি কণ্ঠে ফের বললেন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কেকটা কাটো, সে কখন 12টা পেরিয়ে গিয়েছে। সকলে মিলে আগুনকে বার্থডে উইশ করল। মাথায় হাত রেখে মিনা প্রাণপণে ছেলের জন্য দোয়া করলেন। আগুন ঘাড় ঘুরিয়ে তাকায়। প্লাস্টিকের ছুরি হাতে চমকালো শাড়ি পরিহিত মোমকে কেকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আগুনের চক্ষু চড়ক গাছ। এই সাজে মোমকে কোনো অপসরা থেকে কম লাগছে না। ল্যাম্পের হলদেটে আলোয় মোমের স্নিগ্ধ মুখবিবর আগুনের বুকে ঝড় তুলে দিয়েছে। এই ঝড় কেবল মোম থামাতে পারে। আস্ত মোমকে ভালোবাসার যাতা করে আগুন পিষে মেরে ফেলবে। আগুন এগিয়ে যায়। বাড়ির লোকেদের তোয়াক্কা না করে মোমের হাতে হাত রেখে কেক কাটে। সবাই একত্রে হাততালি দিয়ে আবারও শুভেচ্ছা জানালো। আয়মা স্নো স্প্রে করে তুষারের ন্যায় কৃত্রিম সাদা সাদা বরফ খণ্ড ঘটালো। আনিকা ময়ূরী লাভ শেপের বেলুন ঠাস ঠুস করে শব্দ করে ফাটালো। আয়মান বাচ্চাদের মতো ব্যাপক বাঁশি বাজাচ্ছে। বাবা মা বোন ভাই ভাইয়ের বউ সবাইকে কেক খাইয়ে দিল। শুধু মোমকে কেক খাওয়ালো না,
আন্না নিজে খেল। আগুনের এমন ব্যবহারে মোমের মুখটা ছোট হয়ে গেল। ইতিমধ্যে চোখ দুটো জলে ভরে উঠেছে। বাকিরা আগুনকে কেক খাওয়ালে আগুন মুখে নিলেও গিলেনি, আড়ালে ফেলে দিয়েছে। অনেক রাত হয়ে গিয়েছে। মিনা রাশেদ নিজেদের রুমে চলে গিয়েছেন। ঘুমে ময়ূরীর চোখ ঢুলুঢুলু অবস্থা। আনিকাকে বলেও ঘুমোতে চলে যায়। আনিকা আস্থা দিয়ে বলেছে ও সব কিছু গুছিয়ে রাখবে, চিন্তা করতে হবে না। আয়মান আনিকাকে জোর জবরদস্তি টেনে ছাদে নিয়ে গেল। ড্রয়িং রুমে এখন সম্পূর্ণ ফাঁকা, শুধু আগুন মোম রয়ে গিয়েছে। মোম গাল ফুলিয়ে একরাশ বিষণ্ণতা নিয়ে চুপচাপ ঠায় দাঁড়িয়ে রয়েছে। আগুন এগিয়ে আসে, মোম ছিটকে দূরে সরে যায়। আগুন কোমর টেনে কাছে টেনে নিয়ে আসে। কেকের ছোট্ট একটা টুকরো উঠিয়ে মোমের মুখে লাগিয়ে দেয়। মোমকে কিছু বুঝে ওঠার পূর্বাভাস না দিয়ে আচমকা মোমের ঠোঁটে ঠোঁট মেশায়। খোলা আকাশে উজ্জ্বল মিটিমিটি তারকারা জ্বলজ্বল করছে। রাতের আকাশে তারার সৌন্দর্য যেন এক অপার্থিব স্বপ্নের মতো। চারপাশ যখন ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে, তখন আকাশে অগণিত তারা ঝিকিমিকি করে জ্বলে ওঠে, যেন অন্ধকারের চাদরে জড়িয়ে থাকা মুক্তরাশি। ঝলমলে তারাগুলো কখনো ছোট কখনো বড় দেখায়, কিছু উজ্জ্বল কিছু ম্রিয়মান। ছাদের উপর দাঁড়িয়ে এই তারা ভরা আকাশের নিচে সময় কাটানোর মানেই এক অদ্ভুত শান্তি অনুভব করা। ছাদে আসামাত্র আনিকা ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিল। রেগে কটমট করে আয়মানের পানে তাকায়, তাতে দাঁত চেপে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে। রাগে শরীর কনকনে শীতের মতো ঠকঠক করে কাঁপছে। আগুনের সামনে থেকে টেনে আনায় রাগ করেনি। আজকে রাগের কারণ আনিকা যখন আয়মানকে কেক খাইয়ে দিতে চেয়েছিল, তখন আয়মান খায়নি। ভাব নিয়ে আনিকাকে ইগনোর করেছে। অমনি রেগে বোম হয়ে রয়েছে। আনিকা গটগট কদমে চলে যেতে চাইল। আয়মান বাধা প্রদান করল। ছাদের দরজা বন্ধ করে ফটাফট আনিকার সামনে এসে দাঁড়ায়। আয়মান হাত ধরতেই আনিকা তেজি গলায় বলল, ছাড়ুন। আয়মানের অটল জবাব। ছাড়ার জন্য ধরে আনিকা মুখ ঝামটি মেরে চোখ মুখ অন্ধকার করে রেখেছে। ছাদের এক সাইডে দোলনা রাখা আছে। আয়মান সরু চোখে চেয়ে আনিকার কোমর পেঁচিয়ে দোলনায় বসে পড়ল। আনিকা বর্তমানে আয়মানের কোলে অবস্থান করছে। আনিকা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। অভিমানের পাহাড় জমেছে মন গহীনে। নেত্রদয়ে লেপ্টে রয়েছে বিষাদের ছাপ। হঠাৎ গলায় গালে ঠান্ডা কিছুর পরশ পেতেই আনিকা লোমহর্ষকভাবে চকিতে আয়মানের দিকে দৃষ্টির তাক করল। আয়মান কেকের ক্রিম তার গায়ে লাগিয়ে দিয়েছে। আচমকা আনিকার গলদেশে মুখ ডুবিয়ে আয়মান কিস করতে লাগলো। আকস্মিক আক্রমণে আনিকা হকচকিয়ে যায়। চোখ খিচে বন্ধ করে বেলবো হাতে আয়মানের চুল খামচে ধরল। তার নিঃশ্বাসের গতি জোরালো। গলা হতে মুখ উঠিয়ে আয়মান এবার আনিকার গাল স্পর্শ করল। ঠোঁটের সাহায্যে আনিকার গালের ক্রিম গলদকরণ করে ফেলল। সবটুকু ক্রিম সাবার করে ক্ষান্ত হলো। তৃপ্তির ঢেকুর তুলে বাঁকা হেসে দুষ্টু কণ্ঠে আয়মান বলল, এখন মনে হচ্ছে কেক খেয়েছে। এতক্ষণ স্বাদটা কেমন পাংশুটে মনে হচ্ছিল। আনিকা আইঢাই করে ওঠে, ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিল। আয়মান হাসল। অধর এগিয়ে আনিকার গালে চুমু খেল। কোমরে আরও শক্ত করে চাপ প্রয়োগ করে কাছে নিয়ে আসে। আনিকার মুখ এদিকে ঘুরিয়ে স্লেস স্বরে বলল, কে খেয়েছে? তো তোমার থেকে খেয়েছে। আশা করি এবার সব অভিমান বিলীন হয়ে গিয়েছে। আনিকা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। কিঞ্চিত মুচকি হেসে কটাক্ষ করে বলল, অসভ্য বেহায়া নির্লজ্জ, কথা নেই আপনার সাথে। উন্মুক্ত গগনে নিচে দম্পতি নিঃশব্দে দীর্ঘ সময় শ্বাস প্রশ্বাস ব্যতীত কোনো কিছুর শব্দ শোনা যাচ্ছে না। হয়তো দূর হতে শব্দ ভেসে আসছে, কিন্তু দম্পতির কর্ণধার হয়নি। আয়মানকে মৌন দেখে আনিকা মনটা খারাপ হয়ে গেল। আয়মান কি কষ্ট পেল? কোনো শব্দ কেন পাচ্ছে না আনিকা? আয়মানের খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালে আনিকা গাল ঘষে মিহি স্বরে বলল, আমার কথায় আপনার খারাপ লেগেছে? দুঃখিত। আয়মান চোখ তুলে যায়। আনিকার কপালে প্রগাঢ় চুমু বসিয়ে থমথমে গলায় বলে, তোমার কোনো কিছু আমার খারাপ লাগবে না। তাহলে কথাই কেন খারাপ লাগবে? আনিকা আটঘাট বেঁধে আরও জড়সড় হয়ে আয়মানের কোলে বসে থাকে। গালে এক হাত ছুঁয়ে চুপচাপ আয়মানকে দেখতে থাকে। আনিকার বুকে মাথা রেখে আয়মান আবেগ সমেত ভরাট কণ্ঠে বলে, এই শ্যামকন্যা, কি আছে তোমার মাঝে যার দরুন তোমার প্রতি আমার নেশার দিন দিন বেড়েই চলেছে? আহামরি সুন্দরী রমণী তো তুমি নও। তাহলে আমি কেন দেশের সাথে যে আমরা মেয়েদের রেখে বারংবার তোমার এই কাজল কালো
চোখের মায়ে আটকে যায়। তোমার শরীরের গন্ধ না পেল। ইদানিং শ্বাসকষ্ট শুরু হয়েছে, বুক ধরফর করে। এমন কেন হয় বলতে পারো? আনিকা টলমল নয়ন জোড়া মেলে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল, মুখ আরও কাছাকাছি নিয়ে ছোট্ট করে উত্তর দিল। আপনি শুধু আমাতেই আটকাবেন, আমার জন্য পাগলামো করবেন। আপনার এসব সুখকর পাগলামো সহ্য করার ক্ষমতা রাখি আমি, বুঝেছেন? আইমান ঠোঁট এলিয়ে এক বেশি হাসল। প্রত্যুত্তরে আলতো করে আনিকার চোখের পাতায় চুমু খেল। বেহায়া অস্ত্র ছুঁয়ে দিল গাল। হাতের বিচরণ অঢেল রইল। আঙুলের উষ্ণতা যেন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে আনিকার শরীরে। আনিকা চোখ বন্ধ করে অনুভব করে সেই মুহূর্তের জাদু। আইমানের ঠোঁট আলতোভাবে ছুঁয়ে যায় আনিকার ঠোঁটে। প্রথমে হালকা স্পর্শ, তারপর ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। চুমুর সেই স্পর্শে সময় যেন থমকে যায়। আনিকার স্পন্দন বেড়ে যায়। তার হাত মুঠো করে আইমানের টি শার্ট আঁকড়ে ধরে। আইমানের হাত আনিকার ঘাড়ে চলে আসে, তাকে আরও কাছে টেনে নেয়। হাওয়ায় মৃদু শীষ, রাতের তারাদের ঝিকিমিকি সব যেন তাদের এই মুহূর্তে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। ঠোঁট ছেড়ে আনিকা থুতনিতে চুমু দিয়ে আইমান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের চোখে একরাশ ভালোবাসা, ঠোঁটে এক অদ্ভুত স্মিত হাসি। আইমান আনিকার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলল, তুমি জানো, এই রাত, এই আকাশ, সবকিছু তোমার মতোই সুন্দর। আনিকা একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়, আর এই লাজুক হাসিটাই আইমানের মন ভরে দেয় আনন্দে। বেশি বেশি বলে ফেলেছেন। একদম না, আমার ডার্লিং অলওয়েজ চমৎকার একজন রমণী, আমার ব্যক্তিগত শ্যামকন্যা। সময় জগতে এখানে স্থির হয়ে যেত, এই রাত যদি কখনোই শেষ না হতো। আইমান আনিকার মাথায় চুমু খেয়ে চুলে হাত বুলিয়ে বলে, তুমি পাশে থাকলে রাতে আমার দিনের মতো আলোয় আলোয় ভরে ওঠে। আমার জোনাকি বোকা তুমি। আনিকা আইমানের বাহু আঁকড়ে ধরে মিহির কণ্ঠে বলল, ছাদের মধ্যে এই তারাভরা আকাশের নিচে সময় কাটানোর মানেই এক অদ্ভুত শান্তি অনুভব করা। মনে হয় আকাশের এই তারারা আমাদের হাজারো গল্প জানে, কখনো আনন্দের, কখনো বিষাদের। আর তারা চুপচাপ থেকে আমাদের মনের স্বপ্ন বুনে যায়। আইমান ঝুঁকিয়ে আসে আনিকার কানের লতিতে চুমু খায়। কণ্ঠে আবেগ আকুলতা ঢেলে হিসিয়ে বলে, তোমার ভাসুর বাবা হয়ে যাচ্ছে, আমি কবে বাবাটা শুনতে পারবো? আনিকার লজ্জায় হাঁসফাঁস লাগছে। দন্তপাটি দিয়ে আইমানের বুককে কামড় বসিয়ে দিল। কোনো দিয়ে পেটে গুঁতো মারল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। চোখ বন্ধ করে আইমানের বুকের সঙ্গে মিশে রইল। আইমান ঠোঁট কামড়ে হাসে। আনিকার অগোছালো চুলের ভাঁজে পরপর কয়েকটা চুমু খেল। মুগ্ধতা সমেত পুনরায় একই ভঙ্গিতে ফিস করে বলল, আমাদের প্রেমময় উন্মাদনা, ভালোবাসার সফর শেষ হবার নয়। প্রতিটি স্মৃতি আমার হৃদয়ের উপন্যাসের প্রতিটি অধ্যায়ের পাতে লিপিবদ্ধ হয়ে থাকবে চিরকাল। শুভ্রতে আভায় মরণ আমাদের এই পথ চলা সময়ের পরিসীমা অতিক্রম করে চিরস্থায়ী হবে। শুরুতে যেমন মায়াবী ছিল আমাদের ভালোবাসার গল্প, শেষ হতে এমনই অনন্ত থাকবে তার সৌন্দর্য। আমাদের পথ চলা ধ্রুবতারা হয়ে থাকবে বিশ্বাস, এর সাথে থাকার প্রতিশ্রুতি। সেখানে সমাপ্তি বলে কিছুই নেই, আছে শুধু ভালোবাসার অবিরাম স্পর্শ, যার শুরু তো আছে তবে শেষ নেই। সাদা লাইটের আলোতে বদ্ধ কক্ষে মোমের দুহাত বিছানার সঙ্গে চেপে ধরে তার উপর ঝুঁকে রয়েছে আগুন। মোম চক্ষুদয় বড় বড় করে চেয়ে আছে। আগুন পলকহীনভাবে জল শক্ত করে তাকিয়ে আছে। মোম বুঝতে পারছে না আগুন এমন করছে কেন। দীর্ঘক্ষণ একই অবস্থায় থাকায় মোমের ঘাড় ব্যথা করছে। মাথার নিচে বালিশ নেই। আগুন ওকে নড়তে দিচ্ছে না। মোম বৃথা চেষ্টা করে আগুনকে ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু সক্ষম হলো না। মোম বিরক্ত চাহনি নিক্ষেপ করে বলে, কি দেখছেন? আগুন ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল, দেখছি আবার কোমলমতি কত বড় হয়ে গেল। মানে? আগুন মোমের বুকে ঠোঁট ছুঁয়ে ধীর গলায় বলল, মানে বেশি বেশি আদর করার জন্য পারফেক্ট বয়স হয়ে গিয়েছে। মোমের শরীর শিউরে উঠল। একটু নড়ার চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। মানুষটার বলবান শরীর বালিশের মতো ঠেসে রেখেছে তাকে। ছটফটিয়ে বলে উঠল, এরকম কেন করছেন? সরুন। আগুন সইল না, নইল না, একই রকম গায়ের সাথে মিশে থেকে শুধালো, আজকে রান্না করেছে কে, তুমি? মোম ছোট্ট করে বলল, হ্যাঁ। আমার জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার প্ল্যান কি তুমি করেছো? জি।
আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো। এই সুন্দর সাজ কি আমার জন্য সেজেছ? মোম ঠোঁট উল্টে তেরা কণ্ঠে খোঁচা মেরে বলল। না, আমার আরও 10-12টা জামাই রয়েছে, তাদের জন্য। আগুন তুরন্ত মোমের গলায় মুখ ডুবিয়ে ছোট ছোট কামড় দেওয়ার পাশাপাশি চুমু দিতে শুরু করলো। মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম। কিছুটা শক্তি খাটিয়ে আগুনকে সরিয়ে কোনো রকমে উঠে বসলো। জোরে জোরে শ্বাস টানছে। আগুন পুনরায় কাছে টেনে নিল। গালে ঠোঁট বুলিয়ে দুপাশ হতে দুবাহু চেপে ধরল। চোয়াল শক্ত করে ধমকে বলল। সাহস বেড়ে গিয়েছে? মোম পদক ঝাপটিয়ে সরল গলায় বলল। তাহলে প্রশ্ন কেন করছেন কার জন্য সেজেছি? আপনি ছাড়া আর কার জন্য সাজবো আমি? আগুন চক্ষু হাসল। মোমের রক্ত জবা নিচের ঠোঁট কামড়ে ধরল। ঠোঁটে ঠোঁট রেখে নেশাত্মক কণ্ঠে বলল। আমি তো পাগল হয়ে যাচ্ছি কোমলমতি। এখন এর থেকে পরিত্রাণের উপায় কি? মোম ঠেলে আবার সরিয়ে দিল। তাকায় আগুনের আদরে। তার ঠোঁটে দুর্বোধ্য হাসি, নিগুড়ো চাহনিতেও তাই। ঝট করে এক টান মারল। উত্তাল ঢেউয়ের ন্যায় বুকের মধ্যে এসে আশ্রে পড়ল মোম। হকচকানো দৃষ্টি তুলতেই আগুন ভ্রু নাচাল। খবরদার, আমার থেকে বিন্দু পরিমাণ দূরে যাওয়ার চেষ্টাও করবে না। একটু থেমে লম্বা শ্বাস টেনে ব্যগ্র গলায় ফের বলে। তোমার সারপ্রাইজে আমি অ্যাপ্রিসিয়েট হয়েছি। আমারও তো উচিত তোমাকে কিছু দেয়া। মোম চওড়া হাসি উপহার দিয়ে বলে। আমার আর কিছু চাই না। এ পর্যন্ত আপনি আমায় অনেক দিয়েছেন, সেগুলো নিয়ে আমি সন্তুষ্ট। আগুনের কণ্ঠে নিপাত জেদ। আমি দিবই। কি দেবেন? আমার ভালোবাসা। মোম লজ্জায় নুয়ে গেল। আড়ষ্টতায় ক্ষুদ্র সত্তা বোধ হলো। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে। আমার আপনাকে কিছু বলার আছে। মোমের ঘাড়ের চুলগুলো অন্য পাশে নিয়ে উন্মুক্ত ঘাড়ে আগুন উষ্ণ উষ্ট্রপট চেপে ধরল। লম্বা শ্বাস টেনে মেয়েলি শরীরে ঘ্রাণ নাসারন্ধে লুফে নিল। সেথায় ঘন ঘন চুমু খাচ্ছে, অধর দ্বারা স্লাইড করছে অবলীলায়। মোমের শরীর দুলে উঠল। হাঁসফাঁসে বিমূঢ় অবস্থা। মোমের কানের পিঠে চুমু খেয়ে আগুন শীতল গলায় শোধায়। বলো। মোম শুষ্ক ঢোক গিল। কথাটা বলার জন্য নিজেকে প্রস্তুত করে হা করে বলার পূর্বেই নিজেকে শূন্যে আবিষ্কার করল। মোম হকচকিয়ে যায়। উৎকণ্ঠিত নিষ্প্রভ দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। আগুন তাকে কুলে তুলে ব্যালকনির দিকে পা বাড়ালো। যেতে যেতে বলল। আজ চন্দ্রবিলাস করব। ব্যালকনিতে এসে মোমকে নিয়ে আগুন কাউচে বসে পড়ল। আগুনের হাত মোমের পেটে বিচরণ করছে। মোমের কাঁধে থুতনি ঠেকিয়ে নীরের স্বরে বলল। তখন কি বলতে চাইছিলে, এবার বলো। মোম সময় নিল। নিজেকে ধাতস্থ করল। চোখ মুখ খিচে সুমধুর বাক্যে আওড়ালো। আপনি বাবা হতে চলেছেন মাস্টারমশাই। মোমের কথা আগুনের কর্ণগোচর হলো বটে, কিন্তু মস্তিষ্ক ক্যাচ করতে সক্ষম হলো না। ভাবুকতা গলায় প্রশ্ন করল। বুঝলাম না। আগুনের হাত টেনে মোম নিজের পেটে রাখলো। ছলছল চোখে চেয়ে ভঙ্গুর গলায় জানালো। আপনার আর আমার ভালোবাসার অস্তিত্ব রয়েছে এখানে। আগুন থমকে গেল। বক্ষস্থল প্রচণ্ড গতিতে ধরাস ধরাস করছে। হতবিহবল অক্ষিপটে ফ্যাল করে চেয়ে রইল। তীব্র উত্তেজনায় শরীর কাঁপছে। মূর্তির মতো চুপচাপ ঠায় বসে কথা বলতে চাইছে, কিন্তু পারছে না। কণ্ঠনালী ভেদ করে কথা বের হচ্ছে না। দৃঢ়ায়নতায় অবিশ্বাসের ছাপ স্পষ্ট। অনুভূতির অচেনা এই তাণ্ডব লীলায় গোটা শরীর থেমে গিয়েছে। আচ্ছা, পৃথিবী কি আগুনের অন্তঃস্থিতর ন্যায় থমকে আছে? ঘড়ির কাঁটা চলছে না, নাকি ওর শ্বাস আটকে পড়েছে বুকে? এই জ্ঞান হারিয়ে ফেলার মতো অস্থির ভাবটা কিসের তবে? আগুনের বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় মুখমণ্ডলে মোম নিগুড় দৃষ্টিতে তাকায়। আগুনের ভাবভঙ্গি বোধগম্য হচ্ছে না। আগুনের মন মস্তিষ্কে কি চলছে বোঝা বড় দায়। মোমের উৎকণ্ঠায় ভয় জেগে বসেছে। কতবার আগুনের থেকে বাচ্চা চেয়েছে, কিন্তু আগুন বারংবার ফিরিয়ে দিয়েছে। কান্নাকাটি, রেশারেশি, চেঁচামেচি করেও লাভ হয়নি। আগুনের নিজের জেদে অটল থেকে বলেছে 21 বছর বয়স না হওয়া পর্যন্ত যেন বাচ্চার কথা মাথাতেও না আনে। এখন মোমের 18 বছর চলমান। সেজন্য কি মানুষটা মেনে নিতে পারছে না? রেগে গিয়েছে কি লোকটা? কোনো প্রশ্নেরই কোনো সুরাহা সে পাচ্ছে না। ড্যাব ড্যাবের নজর দুটো শুধু একভাবে আগুনকে দেখছে। মোমের পৃথিবী দুলে উঠল।
এসব চিন্তা করে পৃষ্ঠদেশে শীতল স্রোত বয়ে গেল। বুকের মাঝে অস্থিরতার শেষ নেই। ভয়ে হাতে পায়ে নামলো কম্পন। থেমে থেমে ক্ষুদ্র শরীরটা কেঁপে কেঁপে উঠছে। মোমের নিঃশ্বাস আটকে আসছে, ঘন ঘন শ্বাস টানছে। সেই মুহূর্তে মোম অনুভব করলো কেউ তাকে নিজের বাহু ধরে বেষ্টনী করে রেখেছে। আগুন তাকে প্রচণ্ড শক্তি খাটিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। আগুনের শরীর মৃদু কাঁপছে। মোম টের পেলেও ঘাড়ে ফোঁটা ফোঁটা পানির কণা টপ টপ করে পড়ছে। আগুন কি কাছে? মোম নিজের থেকে আগুনকে ছাড়িয়ে নিল। আগুনের চোখে অশ্রু দেখে নিজেও কেঁদে দিল। আগুনের দু চোখ ছাপানো অদ্ভুত কোনো মুগ্ধতায়। আগুন মোমের ঠোঁটে আঙুল ছুঁয়ে কাঁদতে নিষেধ করল। মোম হেঁচকে তুলে কাপা গলায় অভিযোগ জানায়, আপনার মৌনতা আমায় কষ্ট দিচ্ছিল, জানেন কি? আগুন প্রত্যুত্তর করল না। খসখসে অঞ্জলি পড়িয়ে মোমের কোমল স্নিগ্ধতায় ভরপুর মুখশ্রী তুলে নিয়ে উদ্ভ্রান্তের মতো চুমুতে চুমুতে ভরিয়ে তুলল। আগুন পাগলের মতো একবার মোমকে বুকে জড়িয়ে ধরছে, তো একবার পুরো মুখমণ্ডল জুড়ে অসংখ্য চুমু খাচ্ছে। আগুনের আদর খেয়ে মোম ধীরে ধীরে শান্ত হলো। কিয়ৎকাল পর সময় নিয়ে দুজন স্বাভাবিক হলো। আগুন ঝুঁকে মোমের পেট হতে কাপড় সরিয়ে দৃঢ় চুম্বন করে সেথায় মাথা রাখলো। প্রফুল্ল সতেজ হেসে চন্মনে কণ্ঠে বলল, ভালোবাসি কোমলমতি, ভালোবাসি আমাদের অস্তিত্বকে, অনেক বেশি ভালোবাসি আমার বাবুর আম্মুকে। মোম চমকে উঠল। কিয়ৎ পরিমাণ থম মেরে বসে রইল। পর মুহূর্তে আগুনের মুখে এই প্রথম ভালোবাসি শব্দ শুনে হাউমাউ করে কেঁদে উঠল। এই শব্দ জীবনে মোমের অপূর্ণ কিছুই নেই। সব কিছু কানায় কানায় ভরে গিয়েছে। এতদিন যা শুনতে চেয়েছিল আগুন আজ সেটাও শুনিয়ে দিল। মোমের আর কিছু চাওয়ার নেই। মোমের কান্নায় আগুন হকচকিয়ে যায়। মোমকে আদরের সহিত প্রশস্ত বুকে জড়িয়ে নিল। মোম চোখে জল সমেত ফ্যাস ফ্যাস গলায় জিজ্ঞেস করল, আপনি খুশি হয়েছেন? আগুনের চোখে পানি চিকচিক করছে। মোমের নাকে চুমু খেল। নাকে নাক ঘষে উচ্ছ্বসিত গলায় বলল, কেন খুশি হব না? তোমার পাতলা গরনের চুনোপুটি মার্কা শরীরের কথা চিন্তা করে আমি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাইনি। তার মানে এই নয় যে আমার বাচ্চা আসছে শুনে অখুশি হব কিংবা অসন্তুষ্ট হব। আজকের জন্মদিন উপলক্ষে বেস্ট গিফট এটা ছিল আমার কোমলমতি। মোম অশ্রুসিক্ত নয়ন জোড়া আগুনের আদরে নিবদ্ধ করে অনুরোধ সমেত আর্জি জানালো। আরেকবার বলবেন? আগুন ভ্রু উঁচিয়ে বলে, কি? ভালোবাসি কথাটা। আগুন মুস্কি হাসল। মোমের গলায় চুমু খেয়ে শীতল কণ্ঠে বলে উঠল, ভালোবাসি। মোম চোখ বুজে ফেলল। প্রশান্তি হেসে ফের চোখ মেলল। খেই হারিয়ে আগুনের মুখটা নরম তুলতুলে হাতে তুলে নিল। পদ্মকড়ির ন্যায় লাল অধৈর্যরা এগিয়ে আগুনের গালে কপালে নাকে টুপটাপ বৃষ্টির মতো চুমু খেল। আগুন হতভম্ব হয়ে নেত্রদয় বড় বড় করে ফেলল। আগুনের বেসামাল তীক্ষ্ণ দৃষ্টিতে মোমের স্তম্ভিত ফিরল। নিজের কাজে নিজেই লজ্জায় আড়ষ্টতায় আটকে পড়ল। সরে আসতে নিতেই আগুন বলিষ্ঠ হাতে উদরে চাপ প্রয়োগ করে কাছে টেনে নিল। আগুনের কোটরে বিষ মেশানো মাদকতা, যা দেখে মোমের দেহের সমস্ত শিরায় অবধি রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার উপক্রম। মেয়েটা বেশিক্ষণ এই নেশালো চোখে চোখ রাখতে পারল না। চট করে নামিয়ে নেয় নিচে, খুব কষ্টে মুখ খুলে। এভাবে তাকাবেন না, ধ্বংস হয়ে যাব। মোমের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে নেশাত্মক আবেগীয় গলায় আগুন বলল, ভালোবাসার ধ্বংসে কেউ ধ্বংস হয় না, জানোই তো। তোমার থেকে দূরত্ব সহ্য হয় না, তবুও সরে যেতে চাইছো। মোম পেলব দু হাতে আগুনের গলা জড়িয়ে ধরে ব্যগ্র গলায় বলে, আপনার থেকে দূরে যাওয়ার সাধ্য আছে আমার? আপনাকে ছাড়া তো নিজেকে কল্পনাই করতে পারি না। আজ আকাশে গোলাকার সুন্দর চাঁদ উঠেছে। প্রকৃতিতে মৃদুমন্দ বাতাস বইছে। চাঁদের কিরণ উগি দিচ্ছে প্রেমে বুঁদ হওয়া দুই কপত কপতির ব্যালকনিতে। আগুনের নিকট আকাশের বুকে থাকা চাঁদের থেকে আগুনের বুকের চাঁদটা বেশি সুন্দর আর দামি মনে হচ্ছে। আগুন উষ্টপুট এগিয়ে মোমের ললাটে এক মৃদু চুমু খায়। মোম চোখ বন্ধ করে অনুভব করে সেই স্পর্শের উষ্ণতা। আগুনের ছোঁয়ায় মোম শিহরিত হয়। দুজনের মধ্যে যেন কোনো শব্দ নেই, শুধু অনুভূতির এক গভীর স্পন্দন। নীরব রাত, চারপাশে নিস্তব্ধতা। দুজনেই একে অপরের খুব কাছে। আগুন মোমের চোখের দিকে গভীরভাবে তাকায়। তার দৃষ্টি এতটাই তীব্র যে মোম লজ্জায় চোখ নামিয়ে নেয়। আগুনের বুকে মাথা রেখে মোম মিহিক কণ্ঠে বলল,
আপনার আমার ভালোবাসার প্রণয় 1000 বছরেও শেষ না হোক। মোমের কপালে কপাল ঠেকিয়ে ভারী খেয়ে নিঃশ্বাস ছাড়ল আগুন। কণ্ঠে মাদকতা মিশিয়ে হাসকি স্বরে বিড়বিড়িয়ে আওড়ালো, আকাশ জুড়ে চাঁদের আলো সোনালি রং ছড়ায়। তোমাকে যতবার দেখি ততবার আমার মন হারায়। শুভ্র রঙা ভালোবাসা ছুঁয়ে যায় প্রাণের গান। তুমি ছাড়া এই জীবন যে শূন্যতার সমান। চাঁদের আলোয় তোমার ছায়া স্বপ্ন এনে দেয় সুর। তোমায় পেয়ে মনে হয় এই জীবন সুন্দর, ভীষণ মধুর। রং তুলি দিয়ে ফুটে ওঠে কত শত প্রেম গাথা। আবারও বাতাবরণে পরিস্ফুটিত হবে আমাদের শুভ্র রাঙা ভালোবাসা।